শুভ, ঋতুর নাকি বিয়ে ঠিক হয়েছে। খেতে বসে মায়ের মুখে এমন একটা কথা শুনে চমকে উঠলাম। ঋতু তো এখনো ছোট, তাহলে ওর বিয়ে ঠিক হয় কিভাবে বুঝতে পারছি না। কি বলো মা, ঋতুর বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, ওর বিয়ে ঠিক হয়েছে। আজ দুপুরে ছেলেপক্ষের সঙ্গে কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে। একদিনের মধ্যে বিয়ে পাকাপাকি মানে? তাই তো হলো শুনলাম। ছেলের মা বাবা নাকি এর আগেও একবার ঋতুকে দেখে গিয়েছিল, তখনই নাকি ঋতুকে তাদের পছন্দ হয়েছে। আজ ছেলের সাথে তার পুরো পরিবার এসে দেখে বিয়ে পাকাপাকি করে গিয়েছে। কাকা কাকি কি পাগল হলো নাকি এই বয়সে মেয়ের বিয়ে দিচ্ছে? ঋতু তো লম্বা চওড়াতে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর গ্রামে তো এই বয়সেই বিয়ে দেয়, তাহলে সমস্যা কোথায়? তুমি গিয়ে কাকাকে বলো ঋতুর বিয়ে যেন না দেয়। আরে কি যে বলিস, ঋতুকে তো আংটিও পরিয়ে গিয়েছে। তোর কাকা কাকি তো অনেক খুশি এমন ছেলে ঋতুর জন্য পাওয়াতে। আমি রাতের খাবার খাচ্ছি আর মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি। ও, ছেলের পরিবার কি অনেক ধনী নাকি? তাই তো শুনলাম। শহরে বাড়ি, তারপর আবার নাকি শহরে মার্কেটে 2টা কাপড়ের দোকান আছে। ও, ওই দোকানগুলো কি ছেলের? দোকান হলো ছেলের বাপের, ছেলে কিছু করে না। মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। আমি সব বলছি, তুই আবার এগুলো কাউকে বলিস না কেমন, না হলে খারাপ দেখায়। আচ্ছা বলো। শুনলাম ছেলের বাপের ভালোই অনেক টাকা, সাথে আবার শুনলাম ছেলে নাকি তেমন সুবিধার না। শহরের বাজে ছেলেদের সাথে দিনরাত আড্ডা দেয়, ঠিক মতো রাতে বাসায় ফিরে না, কি ছাইপাশ মদ খায় নাকি শুনলাম। তাই তাদের ছেলেকে তারা বিয়ে দিচ্ছে, যদি বিয়ের পর বউ পেয়ে ছেলে ভালো হয়ে যায় তাই। কাকা কাকি এগুলো জানে? হ্যাঁ জানে তো। তোর কাকি তো আরো তাদের আশ্বাস দিয়েছে, ঋতু তাদের ছেলের বউ হলে ঋতু তাদের ছেলে ভালোর পথে নিয়ে আসবে। এটা আবার কেমন কথা? যদি ছেলে বিয়ের পর ভালো না হয়ে আরো ঋতুর উপর অত্যাচার করে? সেটাও তো কথা। কাকা কাকির কি হয়েছে বুঝলাম না। যে ছেলের মা বাবা ছেলেকে ভালো পথে আনতে পারে না, আর এইটুকু মেয়েকে ছেলেকে ভালো করে ফেলবে মনে হয় তোমার? তাদের মেয়ে, আমি কি বলবো বল? তারা যদি মেয়েকে জেনে শুনে এমন ছেলের সাথে বিয়ে দেন, তাহলে আমার কিছু করার আছে বল? ধরো ঋতুর বিয়ে হলো, কিন্তু ছেলের বউ পেয়ে প্রথমে ভালোই চললো। কিছুদিন পর বিয়ের নেশা কেটে গেলে তো আরো কাউকে সহ্য করতে পারবে না। তখন কি হবে বলো? এই মেয়ে সারা জীবন কিভাবে ওখানে সংসার করে থাকবে বলো? সেটা তো আমিও বুঝতে পারছি যে ঋতুর জীবনে হয়তো তেমন কিছু হলে আরো কত কষ্ট নেমে আসবে। অমন ছেলে যে ঋতুর গায়ে হাত তুলবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি বল? এটা তো স্বাভাবিক, যারা আজে বাজে নেশা করে তাদের কাছে তো এটাই স্বাভাবিক ব্যাপার। পরে কি হবে জানো? সারা জীবন ঋতুকে অমন অত্যাচার সহ্য করতে হবে, নইলে কিছুদিন পর ডিভোর্স নিয়ে চলে আসতে হবে। আল্লাহ জানে মেয়েটার কপালে কি আছে। তুমি এক কাজ করবে, কাকিকে গিয়ে বলবে ঋতুর বিয়ে ভেঙে দিতে। আমি পারবো না। কেন পারবে না? তুই তোর কাকিকে চিনিস না, তারপর আমার সাথে উল্টা একটা ঝামেলা শুরু হবে। তারপরে তোমার সামনে একটা মেয়ে এভাবে বিপদের মধ্যে পড়বে, আর তুমি সেটা শুধু দেখবে নাকি? তোমার মেয়ে হলে তুমি পারতে। আমার মেয়ে হলে তো আমি এমন জায়গায় জেনে শুনে বিয়েই দিতাম না। উল্টো তোর কাকি তো আরো চাই এই জায়গায় আরো বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় না। সে আরো তাদের কথা দিয়েছে ঋতুর মতো লক্ষ্মী মেয়ে তাদের ছেলেকে একদম ভালো করে ফেলবে। কাকি তো আর জানে না খারাপ মানুষ কত প্রকার হয়, তাই বলেছে। তুমি তাও কাকিকে বলবে কিন্তু। আমি তোর কাকিকে কিছু বলতে পারবো না। তোর কাকি আরো ভাবে তার মেয়ের জন্য এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে বলে আমি হিংসা করে মানা করে দিতেছি বলতেছি। আর কাকা কি বলো? তোর কাকা মনে হয় তেমন রাজি না, কথাই মনে হলো একটু চিন্তার মধ্যে আছে মনে হলো। তাহলে তুমি কাকাকে বলো ঋতুর যেন বিয়ে না দেন। আচ্ছা, তেমন সুযোগ পেলে বলবো। সুযোগ না, তুমি আগামীকালকেই কাকাকে বলবে, ওকে? তুই দেখি সারাদিন ঋতুর পেছনে লেগেই থাকিস, বকাবকি করিস, তাহলে এখন যে ঋতুর জন্য এত মায়া লাগছে তোর। সেটা তুমি বুঝবে না। সত্য হলো আমার ছোট বোনের মতো তো। আর একটা মেয়ের সারা জীবনের কথা এটা, এমন ব্যাপারে এড়িয়ে যাওয়া কি ঠিক বলো? তুমি বলবে কিনা বলো? আচ্ছা বলবো, এখন ভাত খাওয়া শেষ কর তো। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঋতু হলো আমার বড় কাকার ছোট মেয়ে, মানে আমার চাচাতো বোন। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিছে, এর মধ্যে জানতে পারলাম ঋতুর বিয়ে ঠিক হয়ে আছে। তাও বিয়ে ঠিক হয়েছে শহরের কোনো আড্ডাবাজ ছেলের সাথে, যে কিনা ঠিকমতো বাসায় ফিরে না রাতে, আবার এটা ওটা নেশা করে। এমন ছেলের সাথে ঋতুর বিয়ে ঠিক করছে, ভাবতেও অবাক লাগে। ঋতু খুব চঞ্চল ধরনের মেয়ে, সবসময় লাফালাফি, দুষ্টুমি, হাসাহাসি, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুলগুলো কোমর থেকেও অনেক নিচু।
সাথে সাথে চোখ দুটো খুবই সুন্দর। যে কোনো ছেলে মা বাবা তাদের ছেলের বউ করার জন্য ঋতুকে দেখেই পছন্দ করে ফেলবে, এমন চেহারার ঋতু। আর আমি শুভ, পুরো নাম মোহাম্মদ আসলাম হোসেন শুভ, বাসার বড় ছেলে। আমার ছোট এক ভাই বোন আছে। আমাদের বাসা ফরিদপুরে নগরকান্দা থানা সুন্দরপুর গ্রামে। আমি কলেজে পড়াশোনার পাশাপাশি গ্রামের কিছু ছোট বাচ্চাদের টিউশনি করি। এতে আমার হাত খরচের সাথে বাবা বাবার সংসারে সাহায্য করতে পারি। ঋতু আমার থেকে 6 বছরের ছোট। ওর সাথে আমার টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে। ঋতুর বড় বোন বিবাহিত, নাম তাকিয়া। ঋতুর বড় ভাই না থাকায় কাকি বলেছে ঋতুকে সবসময় বড় ভাইয়ের মতো দেখে শুনে রাখতে, কিন্তু ঋতু আমার একদম কথা শুনে না। আমি যেটা করতে বলি সে আরো তার উল্টো করে। সারাদিন শুধু বান্ধবীদের বাড়ি বাড়ি গিয়ে গল্প করা, বিকেল হলে স্কুল মাঠে গিয়ে বৌসির গোল্লাছুট খেলা তার কাজ। কিন্তু আমার একদম পছন্দ হয় না এগুলো, কারণ বিকেল হলে স্কুলের মাঠের সাইডে আমার বন্ধুসহ অনেক ছেলেরা ক্রিকেট খেলতে আসে, আর সেসব ছেলেরা ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ঋতু সুন্দরী হতে ঋতু দিকে একটু বেশি তাকিয়ে থাকে। কয়েকজন তো ঋতুর পেছনে ঘুরতে শুরু করেছে প্রেম করার জন্য। এগুলো দেখে আমার খুব রাগ লাগে। বন্ধু হওয়ার কারণে কিছু বলতেও পারি না। সেজন্য সবসময় ঋতুকে বলি বাসার মধ্যে থাকলে স্কুলের মাঠে যেন না যায়। আমার ইচ্ছে ঋতু বাসার মধ্যে থাকবে, বান্ধবীদের বাসার মধ্যে গল্প করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু আমার একটা কথাও ঋতু শোনে না, উল্টো ঝগড়া করে সব সময়। সেজন্য আমিও যেখানে ঋতুকে দেখি লাঠি নিয়ে এক দাবুর দিয়ে বাসা দিয়ে আসি। আমার উপর খুব রাগ এই জন্য ঋতুর। যতই দুষ্ট তাই বলে একটা নেশাখোরের সাথে ঋতুর বিয়ে ঠিক হয়েছে শুনে খুব রাগ হচ্ছে। যতই ছেলে বাপের টাকা থাকুক, ছেলে যতই স্মার্ট হোক, নেশাখোর তো নেশাখোরই। পরে যদি ওর জীবনে আরো কষ্ট নেমে আসে এই ভেবে খুব চিন্তা হচ্ছে আমার। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার আগে মাকে বলে গেলাম কাকিকে যেন বলে ঋতুর বিয়ে ভেঙে দেয়। মা বলল সে কাকাকে দুজনকেই বলবে। কলেজ থেকে বাসায় আসার পর মা বলল কাকা বিয়েতে রাজি না, কিন্তু কাকি তাদের কথা দিয়েছে, তাই বিয়ে ভেঙে তেমন সহজ না এখন। মানে কাকির ইচ্ছা ওখানেই বিয়ে দেবে। টিউশনি করিয়ে বিকেলে যখন স্কুল মাঠে গেলাম দেখি ঋতু মাথার চুলগুলো ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করে গোল্লাছুট খেলছে। ঋতু দৌড় দিয়েছে আর চুলগুলো আকাশে ভাসছে, আর পাশের মাঠ থেকে ছেলেগুলো ঋতুর দিকে তাকিয়ে আছে। আমার তো দেখেই রাগ উঠে গেল। আমি সরাসরি গিয়ে ঋতুর হাত ধরলাম যেন দৌড় না দিতে পারে। ওই ঋতু, তোকে না মাঠে আসতে মানা করছি। আমি আসলে তোর কি? আমি এসেছি, আবার 100 বার আসবো। মুখে মুখে তর্ক করে দেখছি, খুব সাহস হয়ে গেছে দেখছি তোর। তুই এমন কেন রে বলতো? সব সময় শুধু আমার পেছনে লেগে থাকা। খেলতে গেলেও খেলতে দিস না, ঘুরতে গেলেও ঘুরতে দিস না, সব সময় লাঠি দিয়ে দাবুর দিস। আমি যেটা করি সেটা তোর ভালোর জন্য করি। এখন তুই বড় হয়েছিস, তাই এইগুলো করা উচিত না। তোর উচিত বাসায় থাকা আর পড়াশোনা করে মন দিয়ে। তোর কথায় আমাকে চলতে হবে বুঝি? ওই তো মার খেতে ইচ্ছা হয়েছে বুঝি। তুই আমায় আপনি আপনি করে না বলে তুই তুই করে কথা বলছিস, আবার আমার সম্মানও দিচ্ছিস না। আচ্ছা কাকের কাছে আমি সব বলছি তোর বেয়াদবির কথা। মায়ের কাছে বললে কি হবে শুনি? তোকে পিটুনি দিবে বুঝলি। কাকি না বলেছে আমায় বড় ভাইয়ের মতো সম্মান দিতে, সবসময় আপনি আপনি করে কথা বলতে। আইসে আমার বড় ভাই, হ্যাঁ, বড় ভাই হলে সব সময় আমায় আদর করতি, কিন্তু তুই কি করিস? সব সময় আমায় শুধু শাসন করিস। এটা আমি একদম পছন্দ করি না। তোর পছন্দ থেকে আমি কি করব? আমি যেটা বলবো তাই করবি তুই। মানবো না। মানতে তো তোকে হবেই। আসুন, আমি এখন যেটা বলবো তাই করবি। কি করব? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, সেই বিয়ে ভেঙে দিবি তুই। কিছুক্ষণ ঋতু অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। কেন বিয়ে ভাঙবো? আমি বিয়ে ভাঙতে পারবো না, আমি আরো বিয়ে করব। তুই কি জানিস না ওই ছেলে বেশি ভালো না? ঘোড়া ডিম। ভালো না তোকে কে বলেছে? অনেক ভালো ছেলেটা। আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে, আমিও লজ্জা পেয়েছি। ও, তুই পাগল হলি নাকি? হাসি দিলে কি সে ভালো হয়ে গেল নাকি? তুই আমায় পাগল বললি? তোর সাথে আমার আর কথা নেই। আচ্ছা তুই পাগল না, অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। এখন তো বল
তুই এই বিয়ে করবি না? সেটা বলা আর সম্ভব না রে ভাই। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর ভালো জন্য এমন বলছি। আচ্ছা, কেন সম্ভব না বল? আমি কারোর সাথে বেইমানি করতে পারবো না। মানে? ওই যে আন্টি এসেছিল, সে আমায় বলছিল তার ছেলেকে আমার পছন্দ হয়েছে কিনা। তারপর কি বলছিস? আমি বলছি পছন্দ হয়েছে। তারপর জানিস ভাই, উনি আমার হাতে 1,000 টাকার নোট দিয়েছে। আমি যেহেতু টাকা নিয়েছি তাই তাদের সাথে বেইমানি করতে পারবো না। ও তুই পাগল নাকি? 1,000 টাকা দিয়েছে বলে তুই মানা করতে পারবি না? শোন ভাই, এখানে কত টাকা সেটা বড় কথা নয়। সে আমার মুখ দেখে টাকা দিয়েছে, আর আমি সেই টাকা নিয়ে তাদের সাথে বেইমানি করতে পারবো না। আর তারা আমার গুরুজন, তাদের মুখের উপরও আমি মানা করতে পারবো না। তুই এসএসসি পাশ করলি কিভাবে? কেন পরীক্ষা দিয়ে? কিভাবে তুই পাশ হলি বুঝতে পারছি না। এই গোবর ভরা মাথা দিয়ে নিজে ভালো না চিন্তা করে তাদের চিন্তা করছিস। দেখ ভাই, সবাই একটু আমায় পাগলি বলে, তাই বলে তো সাহস হলো কিভাবে আমার পড়াশোনা নিয়ে কথা বলার? আচ্ছা, আর বলবো না। এখন বল, যেভাবে হোক বিয়ে ভেঙে দিবি? সত্যি বলতে কি আমি টাকা ফেরত দিতে পারবো না। আমি মেকআপ বক্স কিনবো। আচ্ছা, আমি তোকে টাকা দিচ্ছি, তাহলে তো পারবি মানা করতে। তোর থেকে আমি কেন টাকা নিতে যাব? মনে করবি আমি তোকে বিয়ের জন্য দেখতে আসছি, আর তোর মুখ দেখে খুশি হয়ে টাকা দিলাম। তুই টাকা পাবি কোথায়? কেন, টিউশনি করে টাকা পাই, সেই টাকা থেকে জমা করেছি 1200 টাকা। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, পুরোটাই নিয়ে আসিস। আমি মনে মনে চিন্তা করি, পাগলি একটু হলেও বিয়ে ভাঙতে রাজি করাতে পারছি, আর টাকাগুলো এখন জলে গেল, আর যে ভালো হলো এটা ভেবে খুশি লাগছে। এমনিতে যে তেরা মেয়ে আমার কথা একদম শোনে না, আজ হঠাৎ শুনলো, হয়তো আমার ভাগ্য ভালো। বাসায় এসে বিছানার নিচ থেকে 1200 টাকা নিয়ে আবার স্কুল মাঠে গেলাম। গিয়ে দেখি ঋতু আবার নাচানাচি করছে। এই তোকে না বললাম এখানে লাফালাফি করবি না? ওইসব বাদ দে, আমার মুখ দেখ আর আমার হাতে টাকা দে। আমি ঋতুর হাতে টাকা দিলাম, হয়েছে তোর মুখ আর কি দেখবো? তুই তো এমনিতেও একটা পেতনি। এক্ষুনি গিয়ে কাকিকে বলবি তুই বিয়ে করবি না। ভালোই হলো রে ভাই, সামনে পয়লা বৈশাখে মেকআপ বক্সের সাথে সাথে একটা শাড়িও কিনে নেওয়া যাবে তোর টাকা দিয়ে। আর তোর বিয়ে ভাঙার ব্যাপারটা? আমি কি পাগল নাকি নিজের বিয়ে ভেঙে দেব? বিয়ে তো আমি করবই। এই বলে দিল এক দৌড়। কি পাগলি মেয়েটা, আমার 1200 টাকা একবারে খেয়ে নিল। এমন দৌড় দিয়েছে আর ধরতেও পারলাম না। মনে মনে একটাই চিন্তা, ঋতু বিয়ে কিভাবে আটকানো যায়। রাতে খাওয়া দাওয়া করার সময় মা শুধু আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। তুমি হাসছো কেন মা? তুই ঋতুকে কি বলছিস? ও বলছি বিয়ে যেন না করে। মা কাপড়ে আঁচলের গিট খুলে আমার হাতে মোড়ানো করার টাকা দিল। তুই নাকি এই টাকা দিয়ে বলছিস তুই ঋতুকে বিয়ে করবি, আর এই টাকা নিয়ে নতুন বউয়ের মুখ দেখলি? একদম এগুলো আমি বলি নাই। দেখছো কত বড় মিথ্যুক মেয়ে ঋতু। আমি শুধু বলে ওকে টাকা দিয়েছি, তাই তাদের সাথে বেইমানি করবে না। ওর কথায় মনে হলো ওর মেকআপ বক্স কিনা খুব শখ, তাই আমি ইচ্ছে করে এই টাকা দিয়েছি যেন বিয়ে ভেঙে ফেলে আর মেকআপ বক্সও কিনে নেয়। তাই বলে পাজি মেয়ে এসে তোমার কাছে এইগুলো বলেছে? ঋতু এসে তো হেসে গলে পড়ে যায়, আমার হাতে টাকা দিয়ে বলল, ছোট মা তোমার ছেলে শুভ আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। এই দেখো তোমার ছেলে এতগুলা টাকা আমার হাতে দিয়ে বলল আমি আমার নতুন বউয়ের মুখ দেখলাম আমার উপার্জনের টাকায়। দেখছো কত বড় পাজি মেয়ে। তারপর টাকাগুলো তোকে দিয়ে দিতে বললো। যার ভালোর জন্য আমি টেনশনে আছি আর সে আমার নামে মিথ্যা বলে। পাজি মেয়ে। ভালোই তো বলছে, তুই যদি কোনো কাজকর্ম করতি তাহলে ঋতুকে তোর সাথেই এনে দিতাম। তুমি যে কি বলো, ওই পাগলির জন্য এখন পড়াশোনা বাদ দিয়ে কাজে যাবো নাকি? তা তো বলি নাই, যদি কাজকর্ম করতি তাহলে এনে দিতাম আর কি। ওই পাগলি মেয়ে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, এমনিতেই ভালো আছি। মা শুধু আমার কথা শুনে হাসতে রইল। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মা তো ঠিকই বলেছে, আর যদি কোনো কাজকর্ম করতাম তাহলে তো ঋতুকে আমি বিয়ে করে নিতাম, যেন বাজে ছেলের বউ হতে হতো না। তারপর পরবর্তী কয়েকদিন কাকাকে বুঝলাম। ঋতু তাকিয়া আপুকে ফোন করে বোঝালো, কিন্তু
কাকিকে বলার সাহস পেলাম না, কারণ বড় কাকি অনেক রাগী। আমি সবার সামনে কথা বলতেও পারলেও কাকির সামনে কথা বলতে ভয় পাই। অবশ্য মাকে দিয়ে একবার কাকিকে বলিয়েছিলাম। তার 15-16 দিন পর একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় মা ডাক দিল। তুই তো কত চেষ্টা করেছিলি ঋতুর বিয়ে আটকাতে, কিন্তু পারলি না। মানে? ওই ছেলেপক্ষ আজ এসেছে সবাই, আজই ঋতুকে বউ করে নিয়ে যাবে। কাকা কাকি কি বলেছে? ভাই ভাবি তো আজ বিয়ে দিতে রাজি ছিল না। ছেলের পরিবার যেভাবে বুঝিয়েছে, পরে তারা রাজি হয়ে গিয়েছে। বিয়ের আয়োজনও শুরু হয়ে গিয়েছে, রাতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। এই কথা শুনে যেন বুক ফেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে ঋতুর সাথে কত দুষ্টুমি শয়তানি করছি, কত রাগিয়েছি, আর আজ সে চলে যাবে কত দূরে। হয়তো এখন থেকে সে পর হয়ে যাবে, দেখতেও পারবো না। আর ঋতুর সেই মিষ্টি হাসি ভাবতে আমার কষ্ট হচ্ছে। এত বোঝানোর পরও বিয়ে দেবে? তাদের মেয়ে তারা বিয়ে দিবে, আমাদের আর কিছু করার আছে বল? হ্যাঁ আছে। মানে? আমি এ বিয়ে হতে দিব না। মানে কি? কিভাবে? দেখো তাহলে কিভাবে বিয়ে আটকাতে হয়। এই খবরদার বলছি, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। ঝামেলা হোক বা না হোক, বিয়ে তো হবে না। বলে কলেজে ব্যাগ রেখে ঋতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। না পেছন পেছন আসছে ও আমায় দাঁড়াতে বলছে। আমি কোনো কথা না শুনে ঋতুদের বাসার উদ্দেশ্যে জোরে জোরে হাঁটতে লাগলাম। আমাদের বাড়ি থেকে ঋতুদের বাড়ি হাঁটা পড়ে 8-10 মিনিট লাগে। দ্রুত হাঁটার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি কাকিসহ আরো কয়েকজন রান্নার আয়োজন শুরু করছে। বাড়িতে অনেক লোকজনের ভিড়। কাকা একটা চেয়ার নিয়ে বাড়ির উঠানে সাইডে একা বসে আছে। আমি সরাসরি কাকার কাছে গেলাম। কাকা, ঋতুর বিয়ে তাহলে দিয়ে দিচ্ছেন? কি আর করবো রে বাপ, তোর কাকি তো বুঝলো না, আর তারা যেইভাবে হাত ধরে বলতে লাগলো আর মানা করতে পারলাম না। তা তো হাতে পায়ে ধরবেই স্বাভাবিক, কারণ ঋতুর মতো মেয়ের যোগ্য নাকি ওই ছেলে বলুন? সেজন্যই তো তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি, তোর কাকি তো বুঝলো না। তাহলে কাকা আপনি মানা করে দেন তাদের। আমি আর এখন কি বলবো বল, সব আয়োজন তো হয়ে গিয়েছে, তারা কাজীও আনতে গিয়েছে, রাতে বিয়ে পড়ানো হবে, ছেলের বাড়ির মেহমান সব চলে এসেছে। তুই যদি কিছু করতে পারিস তাহলে কর। তোর কাকির সাথে আমার আর ঝামেলা করতে চাই না। অনেক বুঝিয়েছি তোর কাকিকে, সে যদি না বোঝে তাহলে কি আর করব। আমি কাকার সাথে কথা শেষ করে সরাসরি ঋতুদের ঘরের মধ্যে চলে গেলাম। গিয়ে দেখি ছেলের বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে। ঋতুর রুমে গিয়ে দেখি ঋতু নেই। আমি আবার বাহিরে চলে এলাম। আমার মাকে দেখলাম কাকার সাথে কথা বলছে। আবার কাকার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ঋতু কোথায়। কাকা বলল ঋতু ওর বান্ধবীরা পুকুরে গেছে গোসল করতে। আমি সরাসরি পুকুর উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি ঋতু সহ ওর সব বান্ধবীরা গোসল শেষ করে দাঁড়িয়ে গোল মিটিং করছে। আমায় দেখে ওর সব বান্ধবীরা একসাথে ডাকতে লাগলো, শুভ ভাই এদিকে আসেন বলে আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে। তারা বলল ঋতু আপনাকে কিছু বলতে চাই। ঋতুর দিকে তাকে দেখে কেমন যেন চিন্তিত লাগছে ঋতুকে। কি হয়েছে ঋতু? ভাই, তুই জানিস আজ আমার বিয়ে? জানি তো, খুব আনন্দ লাগছে তাই না? তুই রাগিস কেন ভাই? রাখবো না তাহলে কি করব? তোর ভালোর জন্য বলছিলাম বিয়ে না করতে, আর তুই তো বুঝলি না। যা এখন গিয়ে আনন্দ সাথে বিয়ে কর। তুই কিন্তু এভাবে বলতে পারিস না, আমার কিন্তু খুব কান্না আসছে। ন্যাকামো করবি না তো, এমনিতেই মেজাজ গরম, তার উপর তোর ন্যাকামো একদম অসহ্য লাগছে। আমি ন্যাকামো করছি না, সত্যি। তাহলে কান্না কি এমনিতে আসছে? ভাই আমি বিয়ে করব না, তুই যেইভাবে পারিস বিয়েটা আটকে দে। মানে কি? আমি ওই ছেলেকে বিয়ে করব না। কিভাবে যেন ছেলেটা আমার দিকে তাকিয়ে থাকে, আমার দেখলেই কেমন ভয় ভয় করে। তাহলে সেদিন যে বললি ছেলেকে তোর পছন্দ হয়েছে? আরে আমি তো সেই দিন ভালো করে তাকাই নাই, ওনারা জানতে চাইছে পছন্দ হয়েছে কিনা, তাই মুখের উপর তো আর মানা করা যায় না, তাই বলছি পছন্দ হয়েছে। যখন তুই বলছিস পছন্দ হয়েছে, এখন তোর ব্যাপার, তুই কি করবি এর মধ্যে আমি নাই। ভাই আমার ভাই, এমন করে বলিস না, কিছু একটা করে আমার এই বিপদ থেকে বাঁচা। এমনিতেও আমি চাই ঋতুর বিয়ে ভেঙে যাক। এখন দেখি ঋতু সেটাই চাই,
তাহলে তো আমার জন্য একটু সুবিধা হলো। মনে মনে একটু সাহস পেলাম। ঋতু, এই বিয়েতে মত নাই শুনে মনে মনে খুশি লাগছে। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে চেষ্টা করে দেখতে পারি আর কি, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত বল, আমি রাজি। ভেবে বলছিস তো? আমি যা বলবো সব কিন্তু মানতে হবে। তুই শুধু ওই ছেলের সাথে বিয়েটা আটকে দে, আমি তোর সব কথা শুনবো। আর যা যা বলবো সব কথা সবার সামনে বলবি। মানে কি এমন কি বলবি? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। সব কথায় বলবি কিনা বল, না হলে কিন্তু আমি পারবো না বিয়ে আটকাতে। আরে রাগিস কেন ভাই, আমি রাজি রাজি রাজি, শুধু আমায় বিপদ থেকে বাঁচা। আচ্ছা চল তাহলে বাসার মধ্যে। তারপর আমি, ঋতু, ওর বান্ধবের সবাই পুকুর পাড় থেকে চলে এলাম। এসে দেখি খাওয়া দাওয়া শেষ করে বসে আছে ছেলেপক্ষের সবাই। একটা সুযোগ খুঁজছি কিভাবে কথাটা উঠাবো। আমি, কাকা ও মা বসে আছি উঠানে চেয়ার নিয়ে। এমন সময় ঋতুর মা মানে কাকি আসলো। কি শুভ, এসেছিস? আজ তো ঋতুর বিয়ে, শুনেছিস নাকি? শুনলাম তো কাকি, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে নাকি? আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ করে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে নাকি। বড় মেয়েটাও আসতে পারলো না, এইভাবে মেয়ের বিয়ে দিলে আত্মীয় স্বজনরা পরে কি যে বলবে, সেটাই এখন চিন্তার বিষয়। তাহলে দিচ্ছেন কেন? আরে বলিস না, ছেলের মা তো পাগল হয়ে গেছে, আজই মেয়ে নিয়ে যাবে বউ করে। আমি এত মানা করছি, তারা বোঝার কোনো নামই নেই। মেয়ে আপনার, তাহলে তাদের কথায় চলতে হবে কেন? এমন ভালো সম্বন্ধ কি আর আসবে নাকি পরে বল? সেই জন্য জোরও খাটাতে পারছি না। আমি তো শুনলাম ছেলে তেমন ভালো না, বেশি ভাই রাতে বাড়ি ফিরে না, আজে বাজে জিনিস খায়। সেই জন্যই তো ছেলেকে বিয়ে দিচ্ছে তারা। আমার বিশ্বাস ঋতু গিয়ে ছেলেকে ভালো করে ফেলবে। আর যদি তার উল্টো হয়, ধরুন ছেলে আরও ঋতুর উপর অত্যাচার শুরু করলো, তখন কি হবে? একবারও কি ভেবে দেখেছেন? এতে ঋতুর সারা জীবনের কান্না করতে হবে। কাকি গভীর চিন্তার মধ্যে পড়ে গেল। মাও কাকিকে বোঝাতে লাগলো। দেখো ঋতুর মা, তোমার এর আগেও বলছি, এখনো বলি, কি দরকার আছে বলো এই ছোট মেয়েটাকে এমন বিপদের মধ্যে ফেলে দিতে? তুমি যেমন ভাবছো তার যদি উল্টোটা হয়, তখন কি পারবে এই মেয়ের জীবনে সুখ এনে দিতে? ঠিকই তো ভাবি, ঋতু তো এখনো অনেক ছোট, কি দরকার আছে তো তাড়াতাড়ি বিয়ে দেওয়ার? আরো কয়েক বছর গেলেও তো সমস্যা নেই। কাকি কিছুক্ষণ চুপ করে ভাবলো। এখন আমি কি করব বল? এই ছেলের পরিবার যেইভাবে বিয়ের পেছনে লেগেছে, মানাও করতে পারছি না। আমরাও তাদের এমন বাড়াবাড়ি ভাবসাব ভালো লাগছে না। কি আবার করবে? তাদের সরাসরি গিয়ে বলো মেয়ের বিয়ে আজ আমরা দিব না, ছোট বোনের বিয়ে আর বড় বোন আসার সময় তারা দিবে না। এমন মানুষের সাথে আমাদের আত্মীয়তা করতে চাই না। আর তাদের এত তাড়াতাড়ি কিসে? এর মধ্যে কোনো গোপন কিছু করছে নাকি আবার তারা? এখন যদি মেয়ের বিয়ে বন্ধ করে দেই, তাহলে তো ঋতুর নামে বদনাম ছড়িয়ে যাবে। এটা তো বাস্তব। তখন আমরা বিয়ে ভাঙছি, কেউ বিশ্বাস করবে না। গ্রামের মহিলারা আরো বলবে মেয়ের সমস্যা থাকায় বিয়ে ভেঙে গিয়েছে। এরপর আর ভালো কোনো বিয়ের কথা আসবে বলো? কাকি, আমি একটা কথা বলি। কি কথা বলো? আমি ঋতুকে বিয়ে করতে চাই। কি বলছিস? সত্যি বলছি, আমি ঋতুকে ভালোবাসি। কাকা ও কাকি হা করে তাকিয়ে আছে, আর মা রেগে মুখ লাল করে ফেলেছে। তুই পাগল হয়েছিস নাকি শুভ? ঋতু তোর বোন হয় আর তুই এমন কথা বলছিস? বোন হয়তো কি হয়েছে, চাচাতো বোন হয়, আর চাচাতো বোনকে তো বিয়ে করা গুনহা না। এগুলো বলছি আর ভয় তো হাত পা কাঁপছে। কাকা কাকি তো যেমন তেমন, বাবা যদি জানে ঋতুর বিয়ে ভাঙাতে চেষ্টা করছি, এগুলো বলছি, আর যে কি হবে এটা ভেবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই কথাগুলো ঋতু শুনলে কি ভাববে তোকে বল? তোকে না ও ভাইয়ের চোখে দেখে? ঋতু আবার কি ভাববে? ঋতু আমায় ভালোবাসে। সবাই যেন এ কথা শুনে অবাক হয়ে গেল। মাও অবাক চোখে তাকিয়ে আছে। কি বলছিস এগুলো শুভ? আমি তো ভাবছি তুই শয়তানি করছিস। শয়তানি না, আমি ঠিকই বলছি। ঋতুকে আমি ভালোবাসি, আর ঋতু আমায় ভালোবাসে। এই সময় এগুলো বলা তো ঠিক বল শুভ? আজ ঋতুর বিয়ে। ওর বিয়ে আমি হতে দিব না, আমি ওকে বিয়ে করব।
মা তো রেগে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। শুভ, অনেক হয়েছে, এইবার চুপ থাকবি। এতদিন বলছিস এই পাত্র ভালো না, তাই বিয়েতে তোর মত নেই, আর সরাসরি তুই বিয়ে করতে যাচ্ছিস। আমি তো এক্ষুনি আমার সাথে বিয়ে দিতে বলি নাই, আরো কয়েক বছর পরে দাও। কিন্তু ঋতুকে আমি চোখের আড়াল করতে পারবো না। আমি সেই ছোট্টবেলা থেকে ওকে দেখছি, আর ও হঠাৎ চোখের সামনে থেকে হারিয়ে যাবে এটা সহ্য করতে পারবো না। বলার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার বাম হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলাম। সত্যি কথাগুলো আমি বাড়িয়ে বলছি, কিন্তু চোখের পানি নিচে অজান্তেই বেরিয়ে এসেছে। কেন হঠাৎ চোখের পানি বের হলো কিছু বুঝতে পারলাম না। দাঁড়া, আমি তোর বাবাকে ফোন দিচ্ছি। আমি আর কিছু বলার সাহস পেলাম না। মা ফোন করলো বাবাকে। কাকা কাকিও বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা এলেন। আমার তো বাবাকে দেখি হাত পা কাঁপছে। কি হয়েছে শুভর মা, ফোন করে আনলে? এই দেখো, তোমার ছেলে কি পাগলামো শুরু করছে। কি করেছে শুভ? ঋতুর বিয়ে হতে দেবে না, এই নিয়ে কান্নাকাটি শুরু করেছে। এত কান্নাকাটি করার কি আছে? মেয়ে বড় হলে তো বিয়ের পর শ্বশুরবাড়ি যেতেই হবে, এতে কষ্ট পাওয়ার তেমন কিছু নেই। তোমার ছেলে কষ্ট পাচ্ছে নাকি? সে জেদ ধরে বসে আছে সেই ঋতুকে বিয়ে করবে। বাবা আমার দিকে তাকে চোখ গরম করলো। এর মানে কি শুভ? আমার কোনো কথা বলার সাহস নেই। আমি মাথা নিচু করে আছি। বড় কাকা বাবাকে বলল আমার যেন ধমকায় না দেয়, বুঝিয়ে বলতে বলল। এই পাগল ছেলের কথা বাদ দেন ভাবি, আপনারা বিয়ের আয়োজন করেন। দাঁড়া শোন, ব্যাপারটা আগে বুঝতে দে। বাবার দিকে তাকিয়ে আবার কি ব্যাপার? এর মধ্যে কাকি এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো। এই ছেলে পক্ষ তো আজই বিয়ের কথা বলছে, এগুলো তো আমার একদম ভালো লাগছে না। আমি মানা করার পরেও তারা কাজী আনতে লোক পাঠিয়েছে। আমার বড় মেয়েটার আসারও সময় দিচ্ছে না। ছোট বোনের বিয়ে আর বড় বোন থাকবে না, এটা কেমন হয় বলো? শুনলাম ছেলেও তেমন ভালো না, তাহলে দরকার ছিল কি এর মধ্যে যাওয়ার? ঋতুর মাকে বারণ করার পরও এমন সিদ্ধান্ত নিয়েছে, তাই আমিও আর কিছু বলি নাই রাগ হয়ে। এখন তো বুঝতে পারছে, না বুঝে বড় সিদ্ধান্ত নিলে কি হয়। কাকি মাথা নিচু করে আছে। তাহলে এখন কি করবেন ভাবি? কি করা যায় বলো তো? মেয়েকে এইভাবে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। মনের মধ্যে কেমন যেন খারাপ ভাবনা আসছে। তাহলে তাদের মানা করে দেন। কিভাবে মানা করবো এখন? তারা তো এটা ওটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, পরে না হলে বিয়ে আর করাবো না। এখানে ছেলেকে তাই বলে। না করালে করাবে, দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? তুমি কিছু একটা বলে তাদের মানা করে দাও। কি করবো কিছু বুঝতে পারছি না আমি। আচ্ছা দেখছি। তারপর বাবা আরো কয়েকজন মুরব্বী ডেকে এনে ছেলের পরিবারকে বোঝাতে লাগলো। তারা কি আর সহজে মানে অনেক চেষ্টা করে তাদের বোঝালো মেয়ে আরো 2 বছর পর বিয়ে দেবে। যদি তারা তখন বউ করে ঋতুকে, তাহলে তখনই বিয়ে হবে। তারা একটু রাগ দেখাতে লাগলো, বলল ঋতুকে তাদের বাড়ির বউ আর করবে না। এমন আরো কিছু কথা শুনি চলে গেল তারা সবাই। তারা চলে যাওয়ার পর তো কাকা কাকি অনেক খুশি হলো। মনে হচ্ছে তাদের মাথা থেকে টেনশনের বস্তা নেমে গেল। রাতে আমাদের তাদের বাসায় খেতে বলল। আমার ছোট ভাই বোনও চলে আসলো ঋতুদের বাসায়। ঋতু অনেক খুশি হয়েছে, আমায় এসে অনেক ধন্যবাদও দিল। হয়তো ঋতু বিয়ে ভেঙে যাওয়াতে সব থেকে বেশি খুশি হয়েছে আমি। এত আনন্দ লাগছে আমার। সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর কাকি খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় ঋতুর বাবা মানে আমার কাকা বলল, আচ্ছা, এই বিয়ের ঝামেলা তো শেষ হলো, কিন্তু শুভ আর ঋতুর বিষয়ে তো কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। কি সিদ্ধান্ত ভাই? কাকার দিকে তাকিয়ে এই তো যেই কারণে বিয়ে ভেঙে গেল সেই বিষয়টি। ওরা নাকি একে অপরকে পছন্দ করে। ঋতু খাবারের প্লেট নিয়ে ভেতরে রুমে চলে গেল। এই কথা শুনে সব ঝামেলা তো শেষ হয়ে গিয়েছে, তাহলে আবার এই কথা কাকা যে কেন তুললো বুঝতে পারছি না। তাহলে কাকা কি চায়? নাকি ঋতুকে আমার সাথে বিয়ে দিতে? ভাই, শুভর কি বিয়ের বয়স হয়েছে নাকি এখনো? আর কাজকর্ম করে না, এই ছেলে বউকে খাওয়াবে কি? এখন কাজকর্ম না করে পরে করবে তো একদিন। এই যুগে কাজকর্ম পাওয়া যত কষ্ট, আর শুভ যতদিন ভালো কাজ পাবে ততদিনে ঋতুর ভালো একটা জায়গায় হয়তো বিয়েও হয়ে যাবে। আরে চুপ থাক, ঋতুর অন্য জায়গায় বিয়ে হলে বুঝি ওরা সারা জীবন সুখে থাকবে নাকি? বাবা চুপ করে আছে, আমিও চুপ করে আছি। কাকা ঋতুকে ডাক দিল আসতে। কিছুক্ষণ পর ঋতু এসে তার বাবার সামনে মানে কাকার পাশে বসলো। কাকা ঋতুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঋতুমা,
শুভ যেগুলো বলছে সেগুলো কি সব সত্যি? আমার তো কপালে ঘামতে শুরু করলো। এখন যদি ঋতু ভুলেও বলে সব মিথ্যা, তাহলে বাবা যে আমায় কি করবে আল্লাহ জানে। ঋতু চুপ করে আছে কোনো উত্তর না দিয়ে। কি মা বলো, শুভ যেগুলো বলছে সেগুলো কি সব সত্যি? ঋতু এখনো চুপ করে আছে। আমার তো টেনশন অবস্থা খারাপ। ওই ঋতু, তোর বাবা যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিতে কতক্ষণ লাগে? শুভ ভাই সব ঠিক বলছে। কি ঠিক বলছে? তোমাদের কাছে যেগুলো বলছে। যে তুই ওকে ভালোবাসিস? বাসি। তাহলে তো ঝামেলাই রইল না। সামনে ভালো দিন দেখে ওদের বিয়ে দিয়েই দেওয়াই ভালো হবে। ঋতু উঠে অন্য রুমে চলে গেল। আমার খুব লজ্জা লাগছে, আমার বিয়ের কথা শুনে আনন্দ লাগছে। এইটুকু ছেলের বিয়ে দেওয়া যায় নাকি? তাও আবার কাজকর্ম করে না। কি শুভ, পারবি না বউকে খাওয়াতে নিজের আয়ের টাকায়? আমি মাথা নিচু করে বললাম। শুধু বললেই হয় নাকি? বলা আর কর্ম করা অনেক তফাৎ। কি শুভ বল, তুই পারবি? আমি পারবো, পড়াশোনার পাশাপাশি জব করব। লজ্জা শরম রেখে দিয়ে বলে দিলাম। জব তো পাওয়ার মুখের কথা বললেই পেয়ে গেল। কত বছর লাগবে তার ঠিক নেই। আর ততদিনে মেয়ে বিয়ে না দিয়ে ঘরে রেখে দেওয়া যায় নাকি ভাই? কাকার দিকে তাকিয়ে, এই হলো দোষ। কোনো ছেলেকে নিজের ইচ্ছা সহজে কোনো বাবা বিয়ে দিতেই চায় না। তাদের কাছে ছেলে সবসময় শুধু ছোটই, নইলে এক কথা বলবে বউকে খাওয়াবে কি। একটা বউ আর কত খায় বুঝি না। কত বছর লাগবে আমার? শুভ তো বলল পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবে। এখন যদি শুভ কিছু একটা জব করে তাহলে 7 দিনের মধ্যে ওদের বিয়ে দেব। তাহলে কথা কিন্তু এক কথাই। আমার বিশ্বাস আছে শুভ বুদ্ধি করে ঠিক কিছু একটা করবে। আপনার কথাই আমি রাখলাম, কিন্তু শর্ত 7 দিন সময় দিলাম। আগামী শুক্রবার দিন পর্যন্ত শুভ যদি ভালো ব্যবসা বা জব করে, যদি আমার মনে হয় সংসার চালাতেও পারবে, তাহলে পরের 7 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দেব আমি নিজের দায়িত্বে। আর না পারলে এইসব ভূত মাথা থেকে নামিয়ে পড়াশোনায় মন দিতে হবে ওকে। আর কখনো ঋতুর বিয়ে আটকাতে চেষ্টা যেন না করে বলে দিলাম। কাকা আমার দিকে তাকিয়ে বলল, কি শুভ, পারবি তো কিছু একটা করে দেখিয়ে দিতে? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ পারবো। একটা জিনিস মাথায় আসছে না, কাকা অনেক আগ্রহ দেখাচ্ছে আমার নিয়ে। আমি যতদূর আগ্রহ, তার চেয়ে কাকার আগ্রহ বেশি। ঋতুর সাথে যেন আমার বিয়ে হয়। কাকাদের বাসা থেকে রাতে খাওয়া দাওয়া করে সবাই আমাদের বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মা রান্নাঘর থেকে ডাক দিলেন। আমি যাওয়ার পর রান্নাঘরে আমায় রুটি ভাজি নাস্তা দিলেন। বেশিরভাগ আমার নাস্তা ঘরে দেন মা। আজ রান্নাঘর দেওয়ার কারণ বুঝতে পারলাম না। মা কিছু বলবে মা? তা কি ভাবলি, কি করবি? কোন বিষয়ে? ওই তো গতকাল তোর বাবা বললো কিছু একটা কর্ম করতে, তাহলে ঋতুকে তোর সাথে এনে দিবে। আমি তো এখন পড়াশোনা করি, আমি এখন কি কর্ম করব বলো? এই গ্রামে সেই কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ আছে বলো তুমি? তাও কয়েক মাস পর পর কাজ হয়। তাহলে এখন কি হবে? কি আর হবে, কাকিকে বলে দিবে অন্য কোথাও ঋতুর বিয়ে দিয়ে দিতে, ভালো প্রস্তাব এলে বিয়ের। সাথে সাথে মায়ের মন খারাপ হয়ে গেল। কি হলো, মন খারাপ করলে যে? আমি তো আরো গতকাল ভেবে নিয়েছি তোর সাথে ঋতুকে আনবো। আমার খুব ভালো লাগে ঋতুকে, আরো ঋতুকে বাড়ির বউ বউ ভাবতে শুরু করছি। আর এখন দেখি তোর কোনো ইচ্ছাই নেই বিয়ের ব্যাপারে। কিছু করার নেই মা, আমার অনেক বন্ধু এখনো বেকার ঘুরে বেড়াচ্ছে, আর আমি হঠাৎ কি করব বলো? আর বাবা তো যেমন মানুষ, সে যেটা বলে সেটাই করতে হবে। একবার চেষ্টা তো করে দেখতে পারতি কিছু একটা করার। আচ্ছা মা, চেষ্টা করব। তাই যেন হয়, ঋতুকে আমার বাড়ির বউ করা চাই যেইভাবে হোক। আমিও হেসে দিলাম মায়ের হাসি দেখে। আসলে মায়ের হাসির তুলনা হয় না কিছুই। নাস্তা করে কলেজে চলে গেলাম। কি করা যায় এখন ভাবতে লাগলাম। সব পরিচিত বড় ভাইদের বললাম একটা জবের ব্যবস্থা করে দিতে, কিন্তু কারোর থেকে তেমন কোনো সাহায্য পেলাম না। বেশিরভাগ বড় ভাইরা তারাও জব খুঁজতেছিল। বন্ধুদের সাথে আলোচনা করলাম, কিন্তু কোনো উপকার হলো না। পড়াশোনার পাশাপাশি এমন কোনো জব পেলাম না যেটা করে বাবার সামনে বলতে পারবো আমি জব করি। এইভাবে ঘোরাঘুরি করে আরো 6 দিন চলে গেল। মা প্রতিদিন আমার কাছে শুনতে চাইতো কোনো জব পেলাম কিনা, কিন্তু সব সময় আমার একই উত্তর, না। 6 দিন পর বৃহস্পতিবার রাতে বাবা ডাক দিল।
কোনো কাজকর্ম পেলে নাকি যেটা করে সংসার চালাতে পারবি? না বাবা, এখন তো মাঠের কাছে কোনো সিজন না যে করব। তাহলে বোঝ বাবা, আমি কি তোকে এমনি এগুলো বলেছি নাকি বল? আজ যদি আমরা না থাকি তাহলে বউকে নিয়ে চলবি কিভাবে বল? তাই আগে মন দিয়ে পড়াশোনা কর, ভালো একটা জব কর, তারপর সুন্দর দেখে মেয়ে বিয়ে করে নিস। ঋতুর বিয়ে হয়ে গেলে কি আর মেয়ে নেই বল যে মন খারাপ করতে হবে? আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি, মা যে বললো ঋতুকে বউ করে আনতে, আর বাবা তো এখন উল্টো বলছে। এখন কাকে আমি খুশি করব, মা নাকি বাবাকে? মন খারাপ করলে কেন শুভ? এমনি বাবা। বুঝতে পারছি। আচ্ছা, তোর জব করতে হবে না, আর যেহেতু একদিন আছে 7 দিনের, তাই এমন কিছু একটা কর যেটা দেখে আমার মনে হয় আমরা না থাকলেও তুই কিছু একটা করে ঠিক চালিয়ে নিতে পারবি তোর সংসার। আচ্ছা বাবা, কি পারবি তো? ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আমার ঘরে চলে এলাম। আমাদের বাড়ির 2 ঘর, একটা বড় ঘর, একটা ছোট ঘর। ছোট ঘরে আমি আর আমার ভাই থাকি। কিছুক্ষণ পরে মা এসে জানতে চাইলো বাবা কি বলেছে। তারপর আমি সব বললাম। তাহলে এখন কি করবি? তোমার কাছে কিছু টাকা হবে, যদি দাও তাহলে দেখি কিছু একটা করা যায় কিনা। আমার কাছে তো নানা বাড়ির পেঁয়াজ বিক্রির টাকা আছে, 8,000 টাকা আছে মাত্র। আচ্ছা সেটাই তো, দেখি আগামীকাল কিছু একটা করার চেষ্টা করব। তারপর মা ওই 7,000 টাকা এনে আমায় দিলেন। আমিও ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে নাস্তা করে ওই টাকা নিয়ে মায়ের থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম। রাস্তায় গিয়ে দেখি ঋতু দাঁড়িয়ে আছে। ওই শুভ ভাই, কি বল? তুই কোনো কাজ পেয়েছিস? না। তাই আমায় বিয়ে করবি না তুই? না, করব না। ঋতুর চোখ মুখে রাগে লাল হয়ে গেল। আমি জানতাম তোর কোনো যুক্তি নেই। কি বলি তুই? চুপ থাকতো তুই। কতদিন হয়ে গেল একটা কাজও পেল না, আবার এসেছে রাগ দেখাতে। আমার চোখের দিকে তাকিয়ে মুখ ফেংচি দিচ্ছে। এমনি মেজাজ খারাপ, তারপর উল্টো পাল্টা কিছু বললে এবার কিন্তু মার লাগাবো তোকে। সবসময় শুধু মাইর দেবো মাইর দেবো, কই কখনো মারলি না তো। আগে দেই নেই, কিন্তু এখন দিব, দাঁড়া। এই বলে পাশের বাচ্চা থেকে একটা কঞ্চি ভাঙতে গিয়েছি, আর ঋতু দিল এক তোর। মায়েরও পছন্দ হয়েছে এই পাগলি মেয়েকে। কি দেখে যে মায়ের ওই পাগলি মেয়েকে পছন্দ হলো বুঝতে পারছি না। শুধুমাত্র মায়ের পছন্দের কারণে কিছু একটা করতেই হবে আজ, এই ভেবে রাস্তা ধরে সামনের দিকে হাঁটা। কিছু দূর যেতে দেখি আমার বন্ধু ফয়সাল দাঁড়িয়ে আছে। কি রে দোস্ত, কি করিস এই সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে? আর বলিস না, ছাগলের ঘাস কাটি। মানে? ছোট খালা আসার কথা আছে, তাই দাঁড়িয়ে আছি। তাও দেখ এখনো আসার নামই নাই। তোর খালা বুঝি তোদের বাড়ি চিনে না যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? সত্যি বলতে ছোট খালার একটা মেয়ে আছে, হেব্বি দেখতে, নাম স্বর্ণা। চুলগুলো কোকড়ানো, ছোট ছোট, সাথে মায়াবী দেখতে। তাই নাকি? তাহলে আমার সাথে প্রেম করে দে। বললেই হলো, ওটা শুধু আমার বউ। কেন রে দোস্ত, তোর তো ঋতু আছে। ঋতু মানে? এমন ভাব নিচ্ছিস যেন কিছুই জানিস না। পুরো গ্রাম জানাজানি হয়ে গিয়েছে তোর সাথে ঋতুর বিয়ে। আর বিয়ে? যে শর্ত দিয়েছে বাবা, যে বিয়ের নাম ভুলেও মুখে নেওয়া পাপ। মানে? এত বুঝতে হবে না, চল আমার সাথে। কোথায়? ছাগলের ঘাস কাট। কোন ছাগলের জন্য? সেটা পরে দেখবি, এখন চল। এই বলে ফয়সালকে নিয়ে বের হয়ে পড়লাম পুরো গ্রাম ঘুরতে। ফয়সাল তো ওর খালাতো বোন স্বর্ণাকে না দেখেই যাবে না, এক প্রকার জোর করে ফয়সালকে নিয়ে গেলাম ওখান থেকে। এই বলে ফয়সালকে নিয়ে বের হয়ে গেলাম পুরো গ্রাম ঘুরতে। ফয়সাল তো ওর খালাতো বোন স্বর্ণাকে না দেখে যাবেই না, এক প্রকার জোর করে ফয়সালকে নিয়ে গেলাম ওখান থেকে। তারপর গ্রামের যতগুলো বাড়ি ছাগল পালন করে সব বাড়ি ঘুরে ঘুরে ছাগল দেখতে লাগলাম। কি রে দোস্ত, তুই বললি ছাগলের ঘাস কাটবি, কিন্তু এখন সব বাড়ির ছাগল দেখছস কেন? তুই না বললি ঋতুর সাথে আমার বিয়ে, তাই তো একটা ছাগল লাগবে, তাই না বিয়ের জন্য? ও, এবার বুঝতে পারছি, বিয়েতে ছাগলের মাংস খাওয়াবি, তাহলে তো হেব্বি হবে। ফয়সাল তো খুব খুশি। ও নিজেও আরো ওর পরিচিত সব বাড়ি বাড়ি নিয়ে আরো ভালো মোটা তাজা ছাগল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। শেষে একবারই একটা খাসি ছাগল পছন্দ হয়েছে আমার। দামাদামি করে 7,500 টাকা দিয়ে ক্রয় করলাম। দোস্ত, খাসি কিন্তু সেই হয়েছে কম দামের মধ্যে। আমি কিন্তু পাঁজরের মাংস খাবো। আচ্ছা দেখা যাক। তারপর আমি আর ফয়সাল ছাগল নিয়ে ফরিদপুর শহরে ছাগলের হাটে চলে গেলাম। পথে ফয়সালকে সব খুলে বললাম।
শহরে হাটে এসে দেখছি ছাগলের দাম অনেক যাচ্ছে। আমার আন্দাজ ছিল 10,000 হয়ে যেতে হবে, কিন্তু দাম বেশি হওয়াতে ওই ছাগল 12,000 টাকা বিক্রি করলাম। সাথে সাথে 5,000 টাকা লাভ। সব টাকা নিয়ে বাসায় চলে এলাম। এসে সরাসরি লাভের 5,000 টাকা বাবার হাতে দিলাম। এত টাকা পেলি কোথায়? তুমি না বলেছিলে এমন কিছু করতে যে তোমার মনে হয় আমি বিপদ সময় সংসারের দায়িত্ব নিতে পারবো কিনা দেখবে। এই নাও, এই একদিনে আয় আমার। বাবা মা তো অবাক হয়ে গেছে এত টাকা দেখে। কিন্তু কিভাবে আয় করলি সেটা তো বল। তারপর আমি ছাগল ক্রয় করে আবার বিক্রি করার কাহিনী বললাম। বাবাও অনেক খুশি হয়েছে, এমন বুদ্ধি করে কিছু একটা করছি, তাই মাও অনেক খুশি হয়েছে। বাবা খুশি হয়ে ওই টাকা আমায় দিয়ে দিল। সাথে কাকা কাকির সাথে কথা বলে ঋতুর সাথে আমার বিয়ে পাকা করে ফেল পরবর্তী শুক্রবারে। পরবর্তী 7 দিন খুব আনন্দের সাথে কাটলো আমার। খুব লজ্জাও লাগছিল সবার সামনে যেতে। ঋতুর সাথে আর দেখা হলো না এই কয়েকদিনে। বিয়ের দিন সকালে আমি পুকুর পাড়ে বসে আছি, এমন সময় ঋতু এসে পেছন থেকে দিল এক ধাক্কা। আমি সরাসরি পুকুরের মধ্যে গিয়ে পড়লাম। ওই পাগলি, তুই আমায় ধাক্কা দিলি কেন? তাতে কি হয়েছে রে? আমার ছাগল ব্যাপারী ভাই। কি বলি তুই? আমি ছাগলের ব্যাপারী? তুই তো শুধু ছাগলেরই ব্যাপারী না, সাথে বিয়ে পাগলা পোলা। বিয়ে করার জন্য ছাগলের ব্যাপারী হয়েছে বেচারা। বিয়ে পাগল। ওই পেতনি, তোর ভালোর জন্য এত কিছু করছি আমি, আর তুই আমায় বলি ছাগলের ব্যাপারী? বুঝি তো। এত সুন্দরী মেয়ে দেখলে আর কয়টা ছেলের হুঁশ থাকে বল? তুই তো আমার চেহারা দেখে বেহুশ হয়ে গিয়ে বিয়ে পাগল হয়ে গেছিস। আইসে আমার সুন্দরী পেতনি শাকচুনি কথাকার। ঋতুকে পেতনি শাকচুনি বললে প্রচুর রাগ হয়। আমার দিকে মুখ কালো করে তাকে কি যেন আস্তে আস্তে বলতে লাগলো। ওই কি বলিস, জোরে জোরে বল। তাহলে শোন, শয়তান বানর হনুমান কোথাকার, সাথে হারামিও। দাঁড়া রে তুই। ঋতু হাসি দিয়ে দিল এক দৌড়। এই মেয়ে নিয়ে কি যে হবে বিয়ের পর চিন্তা করতে লাগলাম। পরে গোসল করে বাসায় চলে এলাম। দুপুরে আমাদের বাসা থেকে আমাদের পরিবারের সবাই, কিছু বন্ধু, আমার মামা মামি, ওর সাথে মামাতো ভাই ও তার বউ নিয়ে ঋতুদের বাড়িতে বরযাত্রী হিসেবে যাওয়া হলো। কাজে এসে বেশ সব কাজ শেষ করলো। রাতে ঋতুকে আমাদের বাসায় নিয়ে আসলো। আমার রুমে বাসর ঘর সাজিয়েছে। আমি আমাদের বড় ঘরে বসে আছি। মামাতো ভাইয়ের বউ লিজা ভাবি এসে আমার হাত ধরে নিয়ে গেল আমার রুমে, যেখানে বউয়ের সাজে বসে আছে ঋতু। বলতে গেলে বিয়ের খুবই সাদামাটা ভাবে হয়েছে, আয়োজন নেই বললেই চলে এমন। রুমে গিয়ে দেখলাম রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঋতু খাটের মাঝে বসিয়ে রাখছে, লাল বেনারসি পরে ঘোমটা দিয়েছে। ভাবি গ্লাস ভর্তি দুধ ও পান টেবিলের উপর রাখলো। এই যে দেবুজি, এগুলা খেয়ে নিও কেমন? কি কোনটা খাবে? তোমরা যার যেটা ইচ্ছা হয় খাবে। আচ্ছা, তাই কোনো সমস্যা হলে আমায় ডাক দিবে, ওকে? আমি আর তোমার ভাই পাশের রুমে আজ রাতে থাকবো। ও আচ্ছা ভাবি। ভাবি আমার হাত ধরে নিয়ে ঋতুর হাত শাড়ির আঁচলের মধ্যে থেকে বের করে ধরে দিল আমায়। এমনিতেই আগে অনেক ঋতুর হাত ধরছি, কিন্তু আজ কেন জানি অন্যরকম অনুভূতি হচ্ছে, নিজের মধ্যে বোঝানো মুশকিল। আমি সামান্য সময় ধরে রেখেছি, আবার ছেড়ে দিলাম ঋতুর হাত। কি হলো, সারলে যে হাত? এমনি ভাবি। বুঝতে পারছি। আচ্ছা তোমরা বাসর করো, আমি তাহলে আসি এখন। ভাবি রুম থেকে বের হয়ে গেল। আমি দরজা লাগিয়ে দিলাম। ঋতু চুপ করে বসে আছে। কিছুটা অবাকও লাগছে, এত দুষ্টু ঋতু আজ হঠাৎ এত শান্ত হয়ে বসে আছে। হয়তো বিয়ে হয়েছে বলে এমন পাল্টে গেছে ভেবে খুশি লাগলো। কেন জানি ঋতুর সামনে যেতে খুব লজ্জা লাগছে। তাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এক পা দুপা করে এগিয়ে ঋতুর সামনে গিয়ে বসলাম। ঋতুর নড়াচড়া দিয়ে বসলো। আস্তে আস্তে ঘোমটা তুলে দিলাম আমি। ঋতু লজ্জায় মুখ গোলাপি হয়ে গেছে, মাথা একটু নিচু করে আছে। তোকে না মানে তোমাকে খুব সুন্দর লাগছে ঋতু। ঋতু মাথা নিচু করে মুচকে হাসি দিচ্ছে। এতদিন আমি সবসময় ঋতুকে তুই করে বলতাম, কিন্তু এখন তো আমার বউ, তাই তুমি করে বললাম। কিন্তু পরে যে কি বলবো আর বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, তো তোমার কি নার্ভাস লাগছে? ঋতু মাথা নেড়ে বলল, নার্ভাস হওয়ার কিছু নেই।
এতদিন যেমন আমার সাথে ফ্রিভাবে কথা বলতে সেইভাবে কথা বলো কেমন? ভয় বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এই তো মাথা নেড়ে সম্মতি দিল। তা আমি তো অনেক বক বক করলাম, এখন তো তুমি কিছু বলবে? ঋতু কিছুক্ষণ চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, দেখ ভাই, দুধ কিন্তু আমি খাবো। মানে? আরে ভাই, তুই তো একটা গাধা। ওই যে টেবিলের উপর দুধের গ্লাস রাখা, ওই দুধ কিন্তু আমিই খাবো বলে দিলাম। তুই খাবি পান। হায় আল্লাহ, ইজ্জত আর রইল না। নতুন বউ তুই তুই করে আমার সাথে কথা বলছে, তাও সাথে গাধাও বললে, তাও আবার বাসর ঘরে বসে। কি হচ্ছে ঋতু এটা? এই নাকি মুখের ভাষা তোমার? এই, তোর সাথে আমি আবার কি করলাম রে? এটা কোন ধরনের বেয়াদবি ব্যবহার? তুমি আমাকে তুই করে বলছে কেন? আপনি করে কথা বলো। তুই কি রে, তোকে আপনি করে বলবো? আমি তোমার স্বামী। আইসে আমার স্বামী হতে। তাহলে আমি তোমার কি হই? কচু। কচু? আবার কি? কচু মানে কচু 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 কচু। ঋতুর চোখ দিয়ে ঋতুর চোখের দিকে চোখ গরম করে তাকালাম। এই, চুপ থাকবি? এই, চুপ থাকবি? আবার মুখে মুখে কথা? আবার মুখে মুখে কথা? মেজাজ গরম করবি না বলে দিলাম। মেজাজ গরম করবি না বলে দিলাম। তুই আমার সাথে মজা করছিস? তুই আমার সাথে মজা করছিস? হ্যাঁ ঋতু। ঋতু। ঋতুর উপর আমার খুব মেজাজ গরম হয়ে গেল। এবার যদি ফেকাস আমায়, তাহলে তোর খবর খারাপ আছে বলে দিলাম। এইবার যদি ভ্যাঙাস আমায়, তাহলে তোর খবর আছে বলে দিলাম। দাঁড়া তুই। দাঁড়া রে তুই। আমি খাটের পাশ থেকে ছোট একটা লাঠি বের করলাম, যে লাঠি দিয়ে টিউশনে যাই ছাত্র পড়াতে। ঋতু তো লাঠি দেখে চোখ বুঝে দিল এক চিৎকার। ও মাগো, উফ, ও মাগো বলে আমি তাড়াতাড়ি ঋতুর মুখ চেপে ধরলাম। ঋতু আমার থেকে মুখ ছাড়াতে গিয়ে খাটের উপর একদম শুয়ে পড়লো। আমিও ঋতুর উপর শুয়ে ঋতুর মুখ চেপে ধরে আছি। ঋতু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার ঋতুর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে ঋতুর কপালে ও চোখে চুমু দিলাম। ঋতু মুখ চেপাতে ধরাতে ঋতু চুপ হয়ে আছে, কোনো শব্দ করতে পারছে না। কিছুক্ষণ আগে দেওয়া ঋতুর চিৎকার শুনে ভাবি দৌড়ে এসে রুমের দরজা ঠক ঠক শব্দ করতে লাগলো। আমি ঋতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলে দিলাম। ঋতু বিছানা থেকে উঠে শাড়ি ঠিক করে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কি হয়েছে ঋতু, এভাবে চিৎকার করলি? ওই শয়তান আমায় মারতে গিয়েছিল জানেন ভাবি। তাহলে কি করব বলেন? আমাকে রাগে দিয়েছিল, মুখে মুখে কথা বলে ভ্যাঙায়, সাথে তুই তুই করে কথা বলে, তাও আপনি করে বলে না। আমি কেন ওকে আপনি করে বলতে যাব? এটা কেমন কথা ঋতু? শুভ তো তোমার স্বামী, তাই স্বামীকে আপনি বা তুমি করে বলতে হয়। প্রচুর স্বামী, আমায় জোর করে বিয়ে করেছে ওই শয়তান। ঋতুর কথা শুনে তো আমি অবাক। শেষমেশ এই অপবাদটা আমার উপর দিল ঋতু। আমি নাকি জোর করে বিয়ে করছি? ঋতু, তুই পাগলামি করার একটা মাত্রা থাকে। আমি তোকে জোর করে বিয়ে করছি, তুই এটা বলতে পারলি? এই, তোমাদের না প্রেমের বিয়ে? কচু প্রেমের বিয়ে। আমার সুন্দরী মেয়ে পেয়ে এটা ওটা দিয়ে বুঝিয়ে বিয়ে করেছে আমায়। এই জন্য কারোর উপকার করতে নেই, সব দোষ এখন আমার উপর দিয়ে দিচ্ছে। আমার আর কিছু বলার নেই, আমি কান ধরলাম আর জীবনে কারোর উপকার করব না। ঋতু হি হি করে হেসে দিল। ওই, হাসবি না বলে দিলাম। ঋতু চুপ হয়ে গেল। এই, তোমরা কি সারা ঝগড়া করবে নাকি? হ্যাঁ, তাহলে কি করব এই পাগলিকে নিয়ে? কেন বিড়াল মারবে? ভাবি যে কি বলেন? বললে বাবালে, কত ঢং ছেলে। ভাবি, এই পাগলিকে চুপ থাকতে বলেন তো, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। ঋতু, এবার কিন্তু একদম চুপ, স্বামীকে সম্মান দিতে শিখো। ঋতু চুপ করে রইল। আমি খাটের উপর গিয়ে বসলাম। ভাবি ঋতুর কানের কাছে গিয়ে কি যেন আস্তে আস্তে করে বলল, আর আমায় বলল আর ঝামেলা যেন না করি বলে রুম থেকে চলে গেল। আমি খাটের উপর শুয়ে পড়লাম। ঋতু দরজা বন্ধ করে এসে আমার থেকে অনেক দূরে শুয়ে পড়লো। এত দূরে শোয়ার কারণ কি? এখন কি খুব গরম নাকি এত দূরে থাকতে হচ্ছে? চুপ করে থাকতো ভাই। আমি আবার তোর কবেকার ভাই? সেই ছোটবেলা থেকে। এখন আমি তোর স্বামী, স্বামীকে সম্মান দিতে শেখ। আচ্ছা নে, দিলাম সম্মান। আর শোন, আমার এখন থেকে আপনি আপনি করে কথা বলবি। পারবো না। কেন? অভ্যাস পাল্টানো আমার পক্ষে সম্ভব না। খুব রাগ হচ্ছে ঋতুর উপর, তাও রাগ কন্ট্রোল করে নিলাম। ঋতুর ভাবি ঝামেলা করতে মানা করছে, এই বলে আর কথা বাড়ালাম না। আচ্ছা, সময় দিচ্ছি তোরে, তাড়াতাড়ি অভ্যাস পাল্টে নিস কেমন? আর আমিও এখন থেকে তোকে তুই না তুমি করে বলবো কেমন?
আচ্ছা। ওরে আমার সুন্দরী বউরে। ঋতুর দিকে তাকিয়ে দেখি ঋতুর মুখ লজ্জায় গোলাপি হয়ে যাচ্ছে। আমি এখন থেকে যেটা বলবো তুমি সেটাই করবে, ওকে? আচ্ছা। আমার ঋতুর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই শয়তান, ছাড় আমায় বলছি। ঋতু, আবার তুমি এমন বাজে ব্যবহার শুরু করলে। একটু ধরে থাকি না এমন করে। ঋতু আমার দিকে ঘুরে চোখ গরম করে তাকলো। এই ঋতু কে রে? ঋতু, কে মানে তুমি? ঋতু জোরে জোরে হা হা করে হাসতে রইল। এই হাসির মানে কি ঋতু? আরে পাগল, ঋতু না রে। হা হা হা, পাগলি। মাথাটা মনে হয় তোর পুরাই গিয়েছে। বলে জোরে জোরে হাসতে রইল। ঋতু, দুষ্টুমি করার কিন্তু একটা মাত্রা থাকে। এখন এই রাতের বেলায় কি শুরু করলে? আমি কি তোর বিয়ান নাকি তোর সাথে মজা করব? ঋতু, বিয়াদবির কিন্তু একটা লিমিট থাকে। তুমি কিন্তু লিমিট পেরিয়ে যাচ্ছ। এই, তোকে না বললাম আমি ঋতু না? ঋতু না হলে তাহলে কে তুমি? ঋতুদের বাড়ির রান্নাঘরের পাশে তাল গাছ আছে একটা, তাই না? ঋতু জোরে জোরে হাসতে রইল। হাসছো কেন? ঋতুর বাড়িতে মানে তোমাদের বাড়িতেও সেটাই? হ্যাঁ আছে তো, তাল গাছ। আমি ওই গাছের শাকচুন্নি পেতনি, আমার নাম মালেকা। মানে কি এগুলো বলার? আরে পুরোটা আগে শুনবি তো। আমি ওই গাছে অনেক বছর আগে থেকে বাস করি। 3 বছর আগে একদিন ঋতু দুপুরবেলা চুল ছেড়ে বসেছিল, তখন আমি গিয়ে ওর ঘাড়ে ভর করি। তখন থেকে আমি ওর ঘাড়ে ভর করে আছি। ঋতু আমার দিকে ভয়ানকভাবে তাকানো দেখে আমার একটু একটু ভয় লাগতে লাগলো। কিন্তু তুমি কিন্তু অনেক দুষ্ট হয়েছে ঋতু। এখন সব বানিয়ে বলছো, তাই না? ও মা, বানিয়ে বানিয়ে বলবো কেন রে? গত 3 বছর আগে কি ঋতু কখনো তোকে কখনো তুই করে বলতো বল? তাই তো, আগের ঋতু তো কখনো তুই করে বলতো না। না তো। তখন থেকে ঋতু তো আর তোর সাথে কথাই বলে না, কথা বলি আমি, মালেকা। ঋতু কি আগে এমন দুষ্টু ছিল বল? না তো, আগে তুমি তো কত লাজুক ছিলে। আমার হারামজাদা বলে আমি ঋতু। আমি এই ভূত পেত নিয়ে বিশ্বাস করি না। তাহলে প্রমাণ দেখবি তুই? দেখবো। তাহলে দেখ। বলেই তো এক ঝাপটা দিয়ে আমার বুকের উপর উঠে বসে আমার মুখে একটা ঝাপটা দিয়ে আমার বুকের উপর উঠে বসে আমার মুখে কামড় দিয়ে ধরলো। আমি দিলাম কোমরে জোরে একটা চিমটি। ঋতু লাফতে আমার বুকের উপর থেকে নেমে সরাসরি খাট থেকে নেমে দাঁড়ালো। এই শয়তান, তুমি আমায় এত জোরে চিমটি কাটলে কেন? হা হা হা, একটা চিমটিকে তুই থেকে তুমিতে চলে গেল। শয়তান ছেলে, কত জোরে চিমটি দিয়েছে, আমার এখন জ্বালা পোড়া করছে ওখানে। তুমি তো কত জোরে আমায় কামড় দিয়েছো। এত জোরে কামড় না দিলে আমি চিমটি কাটতাম নাকি? ঋতু কান্না করছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আর ঋতু হাত দিয়ে মুছছে। এই ঋতু, এটুকুতে কান্না করতে হয় নাকি? কান্না বন্ধ করো। আমি খুব ব্যথা পেয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছতে লাগলো। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। আর কখনো আমায় চিমটি কাটলে কিন্তু আমি খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা তাই হবে, কিন্তু এই পেতনি সেজে পাকনা পাকনা কথা বলার কারণ কি? বলবো না। বললেই কি হবে শুনি? কেন বলবো? কারণ আমি তোমার স্বামী। কচু ওই বাজে মেয়ে, কথায় কথায় এত কচু কচু করো কেন? ভালো লাগে তাই। বুঝলাম। এবার বলো, এই পেতনি মালেকা হওয়ার বুদ্ধি মাথায় আসলো কেন? ঋতু দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কি হলো বলো? যেন তুমি আমার কাছে না আসতে পারো। মানে কি? কাছে গেলে কি হতো? আমার খুব ভয় করে, সেই জন্য তুমি যেন আমার কাছে আসতে ভয় পাও, তাই পেতনির অভিনয় করেছি। স্বামী স্ত্রী একসাথে থাকবে, তো ভয়ের কি আছে? এত কিছু আমি বলতে পারবো না, আমার খুব ভয় হয়, এটাই শুধু জেনে রাখো। এটা তো আমায় বললেই হতো, তাহলে কাছে যেতাম না। আমি শুনেছি, ও টিভিতেও দেখেছি, স্বামীরা নাকি খুব খারাপ হয়, তারা বউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বিভিন্নভাবে অত্যাচার করে। টিভিতে তো কত কিছু দেখায়, তাই বলে সব সত্যি নাকি? হয়তো সত্যি, আমার বান্ধবীরা সব বলেছে। ওই পাকনা বুড়ি, তোমার বুঝি এই নিয়ে আলোচনা করতে? তোমায় বলবো কেন? পাকনা বুড়ি একটা, তা হঠাৎ করে তুই থেকে তুমি বললে যে? এই তো 1 পা 2 পা করে এগিয়ে এসে আমার বুকে জোরে একটা চিমটি কাটলো। উফ, কি হলো চিমটি কাটলে যে? আমায় কেউ কিছু দিলে আমি সেটা ফেরত দিয়ে দিই,
তুমি যেমন আমায় তুমি বলেছিলে তাই তোমাকেও তুমি বলে ফেরত দিয়ে দিয়েছি। আবার চিমটি দিয়েছিলে তাই চিমটি কেটে ফেরত দিয়ে দিলাম। ব্যথা। তোমার মাথায় তার ছেঁড়া কয়টা আছে? তোমায় বলবো কেন? আচ্ছা তাহলে এখন যদি আমি জড়িয়ে ধরি তাহলে কি হবে? ভাই, তুমি কিন্তু ভুলেও এই কাজ করবে না। আমি কি তোমার ভাই এখনো? তুমি আমার ভাই। তোমার দিকে তাকালেই কেমন যেন ভাই ভাই লাগে। প্লিজ ভাই, আমার সাথে কোনো দুষ্টুমি করার চেষ্টা করবে না কিন্তু, না হলে মনে খুব কষ্ট পাবো। এটা দেখি ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর যদি জোর করে জড়িয়ে ধরি? আমি চিৎকার দেব। দাও তাহলে চিৎকার, এখন তো তাই করব। হা হা হা। ঋতুর চোখ বুঝে দিল ও মা গো বলে জোরে চিৎকার। ওই চুপ রে, ইজ্জত খাবি নাকি? ঋতু চুপ হয়ে গেল। পাশের রুম থেকে লিজা ভাবি ডাকতে রইল শুভ শুভ বলে। হ্যাঁ ভাবি বলুন। আবার কি হলো? ঋতু চিৎকার করে কেন? কোনো সমস্যা? ঋতুর ঘাড়ে পেতনি ভর করছে তো তাই। কি যে ঝামেলায় পড়ছি এই পাগলি মেয়েকে নিয়ে। ঋতু কপাল কুচকে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি তোমাদের দিয়ে আর বিড়াল মারা হবে না। এর চেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো আর আমাদের একটু শান্তিতে ঘুমাতে দাও। আচ্ছা ভাবি, আমি ঘুমিয়ে যাচ্ছি। এই পাগলি ঋতুকে খাটে এসে ঘুমাতে বলুন। ঋতু বোন আমার, যাও চুপচাপ ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাবি। টিনের ঘর থাকায় এক রুমের কথা অন্য রুমে শোনা যায়, তাই এভাবে 2 রুম থেকেও কথা বলা যায়। আমি কম্বল নিয়ে শুয়ে পড়লাম। ঋতুকে টেবিলের উপর থেকে গ্লাসের দুধ খেয়ে শাড়ি ঠিক করতে করতে এসে আমার থেকে একটু দূরে সরে শুয়ে পড়ল। আমি গ্লাসে দুধের কথা ভুলে গেলেও পাগলি দেখি মনে করে রাখছে। মনে মনে ভাবছি আর হাসছি, হয়তো গরুর দুধ খেতে অনেক পছন্দ করে। এখনো শাড়িটা ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, খুলে খুলে পড়ে যাচ্ছে, পেট কোমর সব দেখা যাচ্ছে। আমি শুধু দেখছি আর মুচকি মুচকি হাসি দিচ্ছি। বলতে গেলে আবার যদি পাগলি যেতে যায়, তাই চুপ থাকাই ভালো। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমের মধ্যে কেমন কেমন যেন মনে হচ্ছে, পায়ের তালুতে কেউ সুড়সুড়ি দিচ্ছে। চোখ খুলে দেখি ঋতু আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। ওই পিচ্ছি, সকালবেলা বুঝি আমার পায়ে হাত দিয়ে সালাম করছিস? ওই, আমি পিচ্ছি নাকি? তাহলে নিজেকে বড় ভাবছিস নাকি? আমায় আবার তুই তুই করে বলছো তুমি? এইভাবে ঘুম নষ্ট করে দিলে তাহলে কি বলবো তোকে? কাকিমা তো বললো তোমায় ডাকতে। তোর কাকিমাকে? কি আবার, তোমার মা? ওই পিচ্ছি, আমার মা আবার তোর কাকিমা আছে নাকি এখনো? শাশুড়ি হয় শাশুড়ি, আম্মা বলবি এখন থেকে। আমার তো লজ্জা লাগে ভাই। এখন আবার আমায় ভাই বললি? শাশুড়ি আমাকে বলতে লজ্জা লাগে, স্বামীর সাথে ঘুমাতে ভয় লাগে, তাহলে বিয়ে করার কি দরকার ছিল তোর? তুমি তো আমায় জোর করে করলে। আবার সেই মিথ্যা অপবাদ। ঢং দেখে বাঁচি না। যাও উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা নিয়ে আসছি। আসো না পিচ্ছে আমার বুকে, একটু জড়িয়ে ধরি। লজ্জা বদমাইশ পোলা, লজ্জাও লাগে না এগুলো বলতে। ওই তুই আমার বউ, তোকে বলবো না তো অন্য মেয়েদের গিয়ে বলবো নাকি? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না তোমাকে। আমার কত পুরা কপাল রেড়িত। তোমার আবার কি হলো? সারা জীবন গল্পের নাটকে মুভিতে দেখে আসলাম নতুন বউ স্বামীর ঘুম ভাঙায় ভেজা চুলের পানিতে। আর আমার কি পাগলি বউ তেমন তো কিছু করলো না, উল্টো পায়ে সুশ্রুতিতে আমার ঘুমটা নষ্ট করে দিল। আমি কেন ভোরবেলা গোসল করব? আমরা তেমন কিছু করেছি নাকি রাতে? এই বলে একটু জিহ্বাতে কামড় দিল। লজ্জায় মুখ গোলাপি হয়ে গেছে। পিচ্ছি মেয়ে সব বুঝে, কিন্তু এমন ভাব নিয়ে থাকে যে কিছু বুঝে না। কচ্ছু বুঝি বলে দিত লাজুক হাসিতে রুম থেকে বের হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর লিজা ভাবি নাস্তা নিয়ে আসলো আমার জন্য। আপনি নাস্তা নিয়ে আসলেন যে ভাবি? তোমার বউকে বললাম তোমার জন্য নাস্তা নিয়ে আসতে, সে তো লজ্জা মুখ গোলাপি রঙের করে রাখছে। এমন কি বলছো গো? বউকে যে লজ্জা মুখ গোলাপি করে রাখছে? ওই পাগলির কথা বাদ দেন ভাবি, ওর মাথায় তার সের আছে তো, তাই কখন কি করতে হয় বুঝে না। বুঝি বুঝি, কিছু না বললে বুঝি এত লজ্জা পাচ্ছে? তেমন কিছু না ভাবি। আচ্ছা আপনি নাস্তা করছেন? ও মা গো, দেবর দিকে ভাবি নাস্তা করছে নাকি তার খবর নিচ্ছে? হ্যাঁ, মেয়েদের কাজ হলো সব সময় খুশা দিয়ে কথা বলা, তাই না? তাই। আচ্ছা, গতকাল পরে আর কি কি করলে? পরে ঘুমিয়ে গেলাম আপনার কথা মতো। কেন, বিড়াল মারা নাই? হা হা, কি যে বলেন আপনি। আরে বলো গো দেবরজি।
না ভাবি, তেমন কিছু না। ঋতু তো আমার কাছে থাকতেও ভয় পায়। তাই নাকি? ভাবি ভাবি আমার সামনে সব নাস্তা সাজে দিয়ে আমার পাশে বসলো। শোনো, আমি যা বলি তাই করো। কি করব? আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা কি সত্যি বিয়ের আগে থেকে প্রেম করতে? না তো, এগুলো তো সব মিথ্যা বলছি পরিস্থিতি মানিয়ে নিতে। তাহলে তো ভালোই। ভালো কেন? ভালো এই জন্য যে তোমরা এখন প্রেম করতে পারবে। মানে একটু বুঝিয়ে বলবেন? দেখো, তুমি প্রেম করো নাই, ঋতু আগে কখনো প্রেম করে নাই, তাহলে এখন তোমরা প্রেম করো আগে জমিয়ে, বুঝলে? মানে ঋতু যতদিন না চাইবে ততদিন ওকে কোনো ব্যাপারে জোর করে কিছু করবে না। ততদিন না হয় দুজন দুষ্টু মিষ্টি প্রেম চালিয়ে যাও, দেখবে কত মজা লাগবে এই বউয়ের সাথে প্রেম করতে, বুঝলে? আপনার কথা রাখবো তাহলে। সেটাই করো। তোমার ভাই তো আমায় 1 মাস সময় দিয়েছিল, বুঝলে? ততদিন আমরা জমিয়ে প্রেম করেছি। হুম। ভাই তো আপনাকে 1 মাস সময় দিয়েছে, কিন্তু আমি পারবো না এতদিন সময় দিতে ঋতুকে। পাগল একটা, যত ফ্রি হতে পারবে তত প্রেম জমবে, বুঝছো? আচ্ছা দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা দেখো তাহলে। আর শোনো, আগামীকাল সকালে তোমার ভাই বলছে তোমাকে ঋতুকে সাথে নিয়ে আমাদের বাসায় যাব। তোমাদের দাওয়াত থাকলো। আগামীকাল সকালে যাব, তারপর দেখবে তোমার পাগলি বউ কিভাবে রাগাতে হয়। ওই পাগলিকে আবার কিভাবে রাখাবেন? সেটা পরে দেখতে পারবে, এখন নাস্তা করে নাও তো তাড়াতাড়ি। আমি নাস্তা করে নিলাম লিসা ভাবির সাথে গল্প করতে করতে। কত স্বপ্ন ছিল বিয়ের পর 7 দিন দরজা খুলবো না, শুধু বউ আর আমি সবসময় রোমান্স করব, গল্প করব। কিন্তু কপাল এতটাই খারাপ যে সেই সকাল থেকে নাস্তা করে বসে বসে দুপুর হয়ে গেল, ঋতুর কোনো খোঁজ নেই। একবারও আমার রুমে আসারও নাম নেই। দুপুর পর্যন্ত অপেক্ষা করে শেষে গোসল করে বের হয়ে গেলাম। বড় ঘরে গিয়ে দেখি ঋতু ম্যাডাম গোসল করছে, সেজে গুজে খাটের উপর শুয়ে টিভি দেখছে। মেজাজ খুব গরম হয়ে গেল। নতুন বউ থাকবে আমার কাছাকাছি, আর উনি এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। ওই তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? কোথায় থাকবি মানে? এটা কি তোর ঘর? তাহলে কার ঘর এটা? এই বাড়ির বউ আমি, তাহলে তো এই ঘর আমারই হলো। সেটা না হলো, কিন্তু আমাদের রুম আছে না, ওখানে গিয়ে টিভি দেখ। তুমি সবসময় ঝাড়ি দিয়ে কথা বলো কেন? আবার এখন তুই তুই করে কথা বলছো। আমি তো এখন আর তোমাকে তুই বলি না। ওরে ন্যাকামোরে, তাহলে কি বলবো? সব সময় আমাকে তুমি তুমি করে বলবে, কেমন? আচ্ছা বলবো, কিন্তু সব সময় তাহলে আমার কাছে কাছে থাকতে হবে। আমি পাশাপাশি থাকি আর সুযোগ পেলে জড়িয়ে ধরো, তাই না? কেন গো সুন্দরী, ধরলে কি হয় শুনি? ওলে বাবালে, কত ঢং! হঠাৎ চোখ গেল খাটের উপর, পাশে লিজা ভাবির উপর। দেখি সে বসে বসে মিটমিট করে হাসছে। আমি কি লজ্জায় পড়ছি হঠাৎ, বলে বোঝানো মুশকিল। একটা হাসি দিয়ে ভাবির দিকে তাকে রুম থেকে বের হয়ে গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গিয়েছে। যখন ঘুম ভাঙছে তখন দেখি ঋতু খাটের উপর আমার পাশে বসে ক্রিম নিচ্ছে মুখে। সেজে খুঁজে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডামের? আমি বুঝি তোমার ম্যাডাম? ম্যাডাম হলে দোষ কি? যত পাকনা বুড়ির মতো পাকনা পাকনা কথা বলেন, ম্যাডাম না বলে উপায় আছে? ভালোই তো, বুড়ো দাদু একটু পাকনা না হলে দুনিয়াতে টেকা খুব কষ্ট। তাই যাচ্ছেন কোথায় বললেন না তো? কোথায় আবার? স্কুল মাঠে খেলতে। তোর কি মাথা কিছু আছে নাকি পুরোটাই কবর? কি? বাড়ির বউ কখনো মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করে নাকি? মানুষ দেখলে কি বলবে? আমার তো খেলাধুলা না করলে ভালো লাগে না। কেন, আমি আছি না, আমার সাথে খেলবি। তোমার সাথে আবার কি খেলবো? লুডো বা ক্যারাম খেলবি? তাহলে আমি লুডো নিয়ে আসি। এখন না, লিজা ভাবে বেড়াতে এসেছে তো, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে একটু। আমায় নিয়ে যাবে প্লিজ? আমি মনে মনে বলি, তোকে তো আগে নিব, তারপর তো অন্য সবাই। আচ্ছা যাওয়ার যখন ইচ্ছা তাহলে তৈরি হয়ে নিয়ে যাব। এই তো খুশি হয়ে তৈরি হতে শুরু করলো। আমি ফ্রেশ হয়ে লিজা ভাবিকে তৈরি হতে বললাম। কিছুক্ষণ পর ঋতু আর লিজা ভাবি তৈরি হয়ে রাস্তায় এলো। ঋতু গোলাপি রঙের একটা 3 পিস পরছে আর লিজা ভাবি হলুদ রঙের একটা 3 পিস পরছে। দুজনকে খুব সুন্দর লাগছে। তা কোথায় যাবেন ভাবি? তুমি যেখানে যাবে সেখানে যাব। ওই ভাই, আমার একটা জিনিস খাওয়াবে? কি জিনিস? ফুচকা আর চটপটি।
তাহলে তো সেই 2 কিলোমিটার এখন হেঁটে বাজার যেতে হবে। তোমার পায়ে বুঝি জোর কম? আরে পেতনি, আমাদের কষ্ট হবে বলে বললাম। মেয়ে মানুষ এত হাঁটলে পরে আবার বলবেন না তো পায়ে ব্যথা হচ্ছে। আমাদের কিচ্ছু হবে না, তাই না ভাবি? হুম। আচ্ছা তাহলে চলো। মাত্র বসন্ত শুরু হয়েছে, এখনো শীত শীত একটা ভাব রয়েছে। আমি ভাবি আর ঋতু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মাঠের বাতাস এসে ভাবি আর ঋতুর চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন লাগছে। মনে হচ্ছে আমার দুপাশে 2 পরি আর মাঝে আমি একটা সাধারণ জিন। কিছু দূর এগিয়ে যেতেই ঋতু এক স্কুলের বান্ধবীর সাথে দেখা। ঋতুকে দেখে ঋতুর বান্ধবী ডাক দিল, ওই ঋতু, কেমন আছিস? ভালো তো, তুই? ভালো। তাই কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়ের সাথে একটু ঘুরতে। এই বলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। কত বড় পাজি মেয়ে, আমার স্বামী হিসেবে পরিচয় না করে দিলা, বলল ভাই। উনি কি তোর ভাই হয়? আমার কাকার ছেলে। রিতা ভাবি আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝালো ঋতু কি বলছে তা দেখতে। তাহলে তো খুব ভালো। প্রেম করবি নাকি আমার ভাইয়ের সাথে? আমি তো ঋতুর কথা শুনে অবাক। ঋতু হেসে গলে পড়ে যাচ্ছে, ভাবিও হা করে তাকিয়ে আছে। আরে বল বল, আমার ভাই কিন্তু এখনো সিঙ্গেল আছে। ঋতুর বান্ধবী ঋতুর কানের কাছে এসে মুখ এগিয়ে বলল, সত্যি কি তোর ভাই সিঙ্গেল? আরে হ্যাঁ, পিওর সিঙ্গেল আমার ভাই। আর সিঙ্গেল থাকবেই বা না কেন বল? কোনো মেয়ে তো আর আমার ভাইকে পাত্তাই দেয় না। ঋতু কি আমার প্রশংসা করলো নাকি দুর্নাম করলো কিছু বুঝতে পারলাম না। মনে মনে বলি, শুধু একবার সুযোগ আসুক পিচ্ছি, তারপর তোমাকে বোঝাবো কেমন মজা। ঋতুর বান্ধবী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে চলে গেল আর ঋতুকে ইশারা করে বোঝালো প্রেম করে দিতে। ঋতু তো আমার দিকে তাকিয়ে হি করে হেসে যাচ্ছে। ওই পিচ্ছি, তোমার বান্ধবীকে তুমি বললে না কেন আমি তোমার স্বামী? আমার ইচ্ছা হয় নাই তাই বলি নাই। আমার মুখ আমার ইচ্ছা, যেটা হবে আমি সেটাই বলবো। সুযোগ কিন্তু আমারও আসবে বলে দিলাম। আচ্ছা, দেখা যাবে। বেশ কিছু দূর এগিয়ে যেতেই আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো। ভাবির দিকে তাকিয়ে বললাম, এই সুন্দরী ভাবে তোমার হাতটা দাও, একটু ধরি। ভাবি আমার কথা শুনে লজ্জা পাচ্ছে। দাও না কেন ভাবি, তোমার হাত, লজ্জা পেতে হবে না, আমি তো তোমার স্বামীর মতোই। ভাবির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বুঝালাম ঋতুকে রাগাতে এমন করছি। সব বুঝতে পেরে ভাবি মুচকি হাসি দিয়ে সরাসরি আমার হাত ধরাতে দূরের কথা আমার ডান হাত জোরে ধরে আমার কাঁধে মাথা রাখলো। যেন মেঘনা চাইতেই বৃষ্টি। ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে ঋতু কপাল কুচকে তাকিয়ে রাগে লাল হয়ে মুখ ফুলে টমেটো করে ফেলছে। ভাবি তোমার জন্য আমার খুব আফসোস হয় গো। কেন গো দেবরজি? এই যে তুমি পরীর মতো সুন্দরী, কিন্তু তোমার বরটা একদম তোমার যোগ্য না জানো। আমার ভাই বলে তো আমি আর মিথ্যা প্রশংসা করব না। আসলে তুমি যত সুন্দরী মেয়ে, তোমার সাথে একটা নায়কের মতো ছেলেরই বর মানাতো। এখন আর বলে কি লাভ হবে বলো? সেটা তো ঠিকই বলেছ। আমি যদি তোমার বড় হতাম তাহলে সত্যি তোমার বিয়ে আগে আমি তোমায় পটিয়ে নিয়ে বিয়ে করে নিতাম। ঋতু তো মুখে লাল করে রয়েছে। আমি আর ঋতু ভাবির দিকে মাঝে মাঝে তাকিয়ে ওর মুখ দেখে হাসি দিচ্ছি। ভাবি আমার কানে কানে বলল, আমার বউ খুব রেগে গিয়েছে। আমি হাসি দেখো, আমাদের হাসি দেখে যেন তার রাগ আরো বেড়ে যাচ্ছে। পথে আর আমার সাথে ঋতুর কথা বলল না। বাজারে নিয়ে দুজনে চটপটি ফুচকা খাওয়ালাম। ভাবি হাসি মুখে খেলো, ঋতু মুখ গম্ভীর করে খেলো। তারপর আরেকটু ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। রাতে আমি শুয়ে আছি, একটু পাশের টেবিলের উপর বসে খাতার কাগজ কুচি কুচি করে কাটছে। কি হলো, ওই কাগজগুলো টুকরো টুকরো করছো কেন? এত চুপ করে ওর মতো কাগজ কাটতেই রয়েছে। কি হলো বলো? আমি শুনেছি কাগজ কুচি করে কাটলে নাকি দেনাদার অনেক বেড়ে যায়। দেনাদার অনেক বেড়ে গেলেও তো আরো ক্ষতি হয়, তাই না? প্রচুর ক্ষতি। তোমায় তখন পুলিশ ধরে নিয়ে যাবে, ভালোই হবে। এই তুমি বউ নাকি শত্রু? শত্রু। বুঝতে পারলাম না। বিকেলের রাগ এখনো কমে নাই ঋতুর। ভাবি ঠিকই বলেছে, বউয়ের সাথে প্রেম করার মজাই অন্যরকম। রাগে যে এত মজা আগে জানতাম না। আমার পিচ্ছি বউ ঋতুকে কিন্তু রাখলে একদম বাচ্চা পরীর মতো সুন্দর লাগে। আমার পিচ্ছি বউ ঋতুকে কিন্তু রাখলে একদম বাচ্চা পরীর মতো সুন্দর লাগে। ঋতু আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে
ঋতু আমার দিকে তাকে হাসতে গিয়েও হাসি কন্ট্রোল করে নিল। হয়েছে, আর আলু দিতে হবে না। আলু কেন দিব? সুন্দরী হলে বুঝি তাকে সুন্দরী বলবো না? এই, তুমি যেভাবে বলছো আমি কিন্তু এত সুন্দরী না। বউ পটানো যে এত সহজ আগে জানতাম না। শুধু রূপের প্রশংসা করো তাহলে কাজ শেষ। কে বললো এই কথা? তুমি তো জানো একটা আস্ত পড়ি। আচ্ছা, দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না এমন বললে? এই বলে লজ্জা মুখে ঋতু আমার পাশে এসে আমার বুকে একটা খামচি দিল। সব বইয়েরা খুশি হলে শুনেছি আদর করে, আর ঋতু এসে আমায় খামচি দিল, তাও বুকে। ব্যথা তো একটু পেয়েছে, তাও প্রকাশ করলাম না। তা আগামীকাল সকালে কিন্তু মামা বাড়ি যেতে হবে, আমাদের দুজনকে দাওয়াত আছে। আমিও যাব না, তোমাকেও যেতে দেব না। কেন? দূর, তোমার লিজা ভাবির ভাবসাব সেরকম সুবিধার লাগে না। তোমার দিকে কিভাবে যেন তাকায়। তুমি অবুঝ একটা ছেলে, পরে তোমার সাথে কিছু করে ফেললে। আমার সাথে আবার কি করবে? আরে বুঝো না কেন, কালো জাদু। হা হা হা, তুমি না যেও না, আমি যাবই। এত যাওয়ার শখ কেন তোমার? হ্যাঁ, ওখানে তো আমার গার্লফ্রেন্ড আছে। মানে কি? তোমার কি আবার গার্লফ্রেন্ডও আছে নাকি? আছে তো, গেলেই দেখতে পারবে। ঋতু আবার রাখতে শুরু করলো। তাহলে বিয়ের আগে আমায় বললে না কেন তুমি প্রেম করতে? আমি কি পাগল নাকি যে বিয়ের আগে এইগুলো তোমাকে বলবো আর তুমি বিয়ে বন্ধ করে দাও? তুমি আমায় ঠকালে। এখানে ঠকানোর কি হলো? আমার দুষ্টু বউ। তোর দুষ্টু বউয়ের কিছু কই? আগামীকাল তোর সাথে আমিও যাব, সাথে তোর গার্লফ্রেন্ডের পা ভেঙে দিয়ে একদম হাতে ধরিয়ে আসবো। তুমি তো আবার তুই করে বলতে শুরু করলে। আমার মাথা গরম হয়ে গেছে। যদি আপনি নিজের ভালো চান তাহলে ঘুমান। বলে খাটের উপর উঠতে লাগলো। আমি পাশ থেকে জামার ওড়না টেনে ধরলাম। ঋতু এক টানে ওড়না ছাড়িয়ে নিল আমার হাত থেকে। রাগী ভাবে আমার দিকে তাকিয়ে বলল, এই শয়তান লুচ্চা পোলা, বিরক্ত করিস কেন রে? ঘুমা বলছি। ঋতুর কণ্ঠে গালি শুনে মজাই পাচ্ছি। পিছিয়ে পড়ে বকাবকির সাথে শাসন বলে কথা। আমিও লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ঋতুর ডাকে। এই, তুমি আর কত ঘুমাবে বলো তো? যাবে না তুমি? কোথায় যাব আবার? কেন, তোমার মাম্মা বাড়ি। আমি তোমার গার্লফ্রেন্ডকে দেখবো। তা না হয় দেখাবো। তাই রাগ কমছে নাকি ম্যাডামের? একটু কমছে। তাহলে আসো তো আমার বুকের মধ্যে। বুড়ো দাদুর শখ কত। যাও, তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। বলে ঋতুর রুম থেকে বেরিয়ে গেল। ঋতুর মুখে হাসি থাকলেও চোখ থেকে বোঝা যাচ্ছে এখনো অনেক রেগে আছে। অল্প বয়সী পিচ্চি মেয়ে বিয়ে করলে মনে হয় এমনই সব সময় তাদের রাগের বস্তার নিচে পড়ে থাকতে হয় দেখতেছি। শয়তানি বা দুষ্টুমি ও বোঝে না, শুধু রাগ করতে পারে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তৈরি হলাম মামার বাসায় যেতে। সকাল 10টার দিকে মামাতো ভাই, ভাবি, ঋতু আর আমি রওনা হলাম মামাদের বাসার উদ্দেশ্যে। মামা মামি গতকালই চলে গিয়েছে তাদের বাসায়। ঘন্টাখানিক পর সেখানে গিয়ে পৌঁছালাম। আমরা যাওয়ার পর মামি নাস্তা দিলেন আমাদের। ঋতু তো ঘ্যান শুরু করলো। আমার গার্লফ্রেন্ডকে দেখবে। এখন কিভাবে যে তাকে গার্লফ্রেন্ড দেখাবো বুঝতে পারছি না। আসলে তো আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। বিষয়টি বুঝতে পেরে লিজা ভাবে শুধু হাসছে। আমি খাটের উপর বসে আছি আর ঋতু আমার পাশে শুয়ে আছে। এই, তোমার গার্লফ্রেন্ড কোথায়? আর একটু অপেক্ষা করো। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমায় এক্ষুনি নিয়ে যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে। আমার গার্লফ্রেন্ড সব সময় সবার সামনে আসে না, বুঝলে? কেন? তাহলে তো তার নজর লেগে যাবে তাই। ওলে বাবা, ঢং দেখাও তো আগে। আচ্ছা দেখাবো, আগে বলো তুমি শাড়ি পরে আসলে না কেন? কিভাবে আসবে বলো? আমি শাড়ি পরলে কিছুক্ষণ পর শাড়ি একাই খুলে পড়ে যায় শরীর থেকে। তাহলে তখন আমায় ডাক দিয়ে পরে দিতাম। তুমি বুঝি পারো শাড়ি পরিয়ে দিতে? আরে না, শাড়ি খুলতে সাহায্য করতাম। চুপ শয়তান, তোমার গার্লফ্রেন্ড কোথায় বলো তো? আচ্ছা আগে কথা দাও, বাসায় গিয়ে শাড়ি পরে আমাকে দেখাবে, তাহলে আমার গার্লফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিব। কত সুন্দরী শুনি তোমার গার্লফ্রেন্ড যে এত শর্ত দিচ্ছ। আচ্ছা যাও, আগামীকাল শাড়ি পরবো। আর একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর রুমে এলো আরাফা। আমার মামাতো বোন, আমার থেকে 2-3 বছরের ছোট। আর ঋতুর বিয়েতে যায় নাই সে। রুমের মধ্যে ঢুকে ঋতুকে এক নজর দেখতে লাগলো।
কি রে আরাফা, বিয়েতে গেলি না কেন? আরাফা আমার দিকে তাকিয়ে মুখ কালো করে ফেললো, একটু রাগে মুখ করে আমার দিকে তাকিয়ে কয়েকবার, তারপর ঋতুর দিকে তাকিয়ে কয়েকবার মুখ ভেঙচি কেটে বের হয়ে গেল রুম থেকে। আরাফা এত রাগে কি হলো বুঝতে পারলাম না। ঋতু তো রেগে আগুন হয়ে গেল, তাকে মুখ ভেঙচি কাটায়। এই তোমার বোন আমার ভেঞ্চি কাটলো কেন? আমি কিভাবে বলবো, আমারও তো তাই করলো। সত্যি করে বলো তো, তোমার বোনের সাথে তোমার তো কিসের শত্রুতা? শত্রুতা থাকবে কেন, ও তো আমার বোনের মতো। ঋতু মুখ ফুলে বসে রইল। এর মধ্যে লিজা ভাবি আর আরাফা আবার এলো রুমে। এবার দেখি আরাফার চোখ বেয়ে পানিও পড়ছে। ভাবি আমার দিকে তাকে মুচকে মুচকে হাসি দিচ্ছে। আরাফা তুই কান্না করছিস কেন? কেন, তুমি বুঝি জানো না? আমি আবার কি জানবো? ও বুঝতে পারছি বিয়েতে যেতে পারে না, তাই হয়তো। এতদিনের সম্পর্ক এইভাবে শেষ করে দিলে জানো তুমি? কাম সারছে, এমনিতে ঋতু রেগে আছে, তারপর আরাফা দেখি আমায় জানুও বলছে। আরাফা বাবু, আমার কি বলছো এগুলো তুমি? তুমি কিভাবে পারলে আমার সাথে 2 বছরের রিলেশন শেষ করে গিয়ে এমন একটা মেয়েকে বিয়ে করতে? ঋতু তো আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার অবস্থা খারাপ হতে চলেছে। এই আরাফা, কি বলছিস এগুলো তুই? কিসের রিলেশনের কথা বলছিস 2 বছরে? তুমি আমায় ভালোবাসতে না? তুই তো আমার ছোট বোন, ভালো তো বাসবই। আমার সাথে প্রেম করতে না তুমি? তুই তো আমার ছোট বোন, ভালো তো বাসবই। ধুর পাগলি, প্রেম করতে যাবো কেন? ঋতু আমার হাতে জোরে খামচি দিয়ে ধরলো। ওই, এই মেয়ে কি তোমার গার্লফ্রেন্ড? হাত ছাড়ো শোনাবো আমার, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার বোন হয়। বোন বোন কখনো গার্লফ্রেন্ড হয় নাকি? আপন বোন তো আর নয়, মামাতো বোন। আমি যদি চাস্তো বোন হয়ে বউ হতে পারি, তাহলে মামাতো বোন কেন গার্লফ্রেন্ড হতে পারে না? জানো, তুমি সব ভুলে গেলে? তুমি না আমার মেলায় নিয়ে নিজের হাতে ফুচকা খাইয়েছিলে? ওরে হারামজাদার শয়তান বেঈমান, গতকাল দেখি আমার নিজের হাতে খেতে হলো, আর তুই তোর গার্লফ্রেন্ডকে নিজের হাতে খাওয়াইছিলি, তাই না? বউ বড় নাকি গার্লফ্রেন্ড বড় রে? ঋতু তুমি কিন্তু এইভাবে তুই তুই করে বলতে পারো না। আমার একটা মান সম্মান আছে এখানে। বাসায় চলো, তারপর মান সম্মান দেখাবো কেমন। আরাফা চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। ভাবেও হাসতে হাসতে চলে গেল। ঋতু একটু পর পর আমার হাতে জোরে জোরে খামচি দিতে লাগলো। ঋতুর ভাবসাব দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কামড় বসে দেবে। তাই আমি সুযোগ বুঝে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। অন্য রুমে গিয়ে দেখি ভাবি আর আরাফা বসে টিভি দেখছে। আমাকে দেখে আরাফা হেসে দিল। কি ভাইয়া, ভাবি কিন্তু হেপি দেখতে হয়েছে। ভাবির চিন্তার পরে করো, আগে বলো আমি তোর কবে কার জানো? লিজা ভাবি বলল তোমার বউকে একটু চালাতে, তাই একটু দুষ্টুমি করলাম। তাহলে যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো? পড়বেই তো। প্রথমে গিয়ে চোখ দিয়ে অনেকবার পানি বের করার জন্য চেষ্টা করলাম, কিন্তু হলো না। তারপর এবার রুমে এসে লিজা ভাবির বুদ্ধিমতো পেঁয়াজের ঝাঁজ চোখে লাগিয়ে চোখ দিয়ে পানি বের করতে তোমাদের ওইখানে গিয়ে অভিনয় করলাম। ভাবি তাহলে এই বুদ্ধি তোমার ছিল? আমার ছিল। আরে তোমার হলো পিচ্ছি বউ, একটু রাগাবে, দুষ্টুমি করবে, এটাই তো মজা। আপনার দুষ্টুমিতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোমার আবার কি হলো? ভাবির সামনে হাত এগিয়ে ধরলাম। কম করলে হলো 20টা খামচি দিয়েছে ঋতু আমার ডান হাতে, লাল হয়ে দাগ পড়ে গিয়েছে। এমন হলো কিভাবে? কিভাবে আর, আপনারা যখন দুষ্টুমি করছিলেন তখন ঋতু আমায় আদর করে এগুলো দিয়েছে। হায় আল্লাহ, কখন দিল দেখলাম না তো। তুই যখন ওগুলো জানু টানু বলছিলি, আর ওদিকে ঋতু আমার হাত চেপে ধরে খামচি দিচ্ছিল। না পারছিলাম কিছু বলতে, না পারছিলাম সইতে। তাহলে তো আমি ভালোই করেছি। যাও এখন গিয়ে বউকে একটু ধমক দিয়ে আসো। আমি কি ধমক দিব? সে তো আরো রেগে ফুলে আছে এখনো। তাহলে আর কি করবে, একটু আদর করেই আসো। আর আদর কাছে গেলে চিৎকার দেয়। তাই নাকি? এই যদি আমাকে বিয়ে করতে তাহলে তো আমি চিৎকার দিতাম না, উল্টে আরো আদর করতাম। হয়েছে, আর এখন বলতে হবে না। এখন বিয়ে হয়ে গিয়েছে তো আর কতজন এমন বলবে? কেন বিয়ের আগে এমন বললে কি হতো শুনি? আহারে, ভুল হয়ে গিয়েছে, আর কখনো ভুল হবে না, প্রমিস। হয়েছে, আর কাটা জায়গায় নুনের সিটা দিতে হবে না। আমার পিচ্ছি বউ তো দিল্লি রাগিয়ে
এখন কিভাবে শান্ত করব সেটাই ভাবছি। তোমার বউ এখন তুমি কিভাবে সামলাবে তুমি জানো, আমরা কি বলবো? বলেই হাসতে রইল। আমি আবার ঋতুর কাছে গেলাম, গিয়ে দেখি বালিশে মুখ চেপে ধরে শুয়ে আছে। আমি আস্তে আস্তে গিয়ে পাশে বসলাম, আস্তে আস্তে হাত নিয়ে হঠাৎ করে কোমরে সুড়সুড়ি দিতে লাগলাম। ঋতু তো আমার দিকে ঘুরে আমার হাত চেপে ধরার চেষ্টা করতে লাগলো। আমি আরো বেশি বেশি দিতে লাগলাম। ঋতু হাসতে হাসতে গলে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথাও বের করতে পারছে না। সুড়সুড়ি সহ্য করতে না পেরে ঋতু উঠে বসলো। আমি আরো বেশি করে তখন ঋতুর পেটে সুড়সুড়ি দিতে লাগলাম। ঋতু কতক্ষণ হাসতে হাসতে মোচড়াতে মোচড়াতে শেষে সরাসরি এসে আমার গলা জড়িয়ে ধরল। একদম আমার বুকের সাথে ঋতুর বুক মিশিয়ে দিল শক্ত করে। এ যেন মেঘ না চাইতেও বৃষ্টি। আমি সুড়সুড়ি দেওয়া বন্ধ করে ঋতুকে বুকের সাথে মিশিয়ে ধরলাম। ঋতু আমার গলা জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। আমিও জোরে ধরে এক হাত দিয়ে মাথার চুল হাত বুলিয়ে ঋতুকে শান্ত করার চেষ্টা করলাম। 5-6 মিনিট পর একটু শান্ত হয়ে আসলো ঋতু। কথা বলতে গেলেও বারবার কথা আটকে যাচ্ছে ঋতুর। এই এই তুমি জানো না আমার কোমরে অনেক সুরসুরি আছে? এইভাবে কেউ কাউকে সুরসুরি দেয় নাকি? এগুলো বলছে আর তখন আমার গলা জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। একটু দিলে কি হয়? তুমি জানো আমি তো এখন মরেই যেতাম প্রায়। আচ্ছা তুমি পরের কথা বলো, আগে শান্ত হও তো। ঋতু আবার কথা বলা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে রইল। আমিও সুযোগ পেয়ে একদম বুকের সাথে মিশিয়ে ঋতুর চুলে ঘ্রাণ নিতে রইলাম। আরো 5-6 মিনিট পর ঋতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কি হলো, থাকো না এভাবে। আমি এখন স্বাভাবিক হয়ে এসেছি, এখন ছেড়ে দাও। থাকো না আরেকটু, খুব ভালো লাগছে। এই না ইমা, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখবে, আমার বউ আমি ধরছি। খুব শখ তাই না? বলে ঋতু আমায় আরো জোরে জোরে ধরলো। আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এমন কাছে এসেও চিৎকার না করে। আরো এখন নিজেই এত রোমান্টিক হয়ে উঠছে। আর 2 মিনিট ওভাবেই কেটে গেল। ছাড়ো প্লিজ। ছাড়বো, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আগে আমার চোখের দিকে তাকাও। ঋতু আমার পেছন থেকে মুখ সামনে এনে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি ঋতুর চোখের দিকে তাকিয়ে রয়েছি। এখনো ঋতু আমার বুকের সাথে মিশে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুর কপালে চুমু দিলাম। ঋতু কোনো বাধা দিল না, ওটা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর চোখ খুলল ঋতু। আমি ঋতুর চোখে চুমু দিতে গেলাম, ঋতু চোখ বন্ধ করে নিল। বুঝতে পারলাম ঋতুর রোমান্টিক মোডে আছে, তাই দুটো চোখে চুমু দিলাম। ঋতুর নিঃশ্বাস ভারী এসেছে, চোখ বন্ধ করে আছে। আমি সাহস করে যেই মাত্র ওর ঠোঁটে ঠোঁট মিলাবো, আর রুমের দরজা থেকে লিজা ভাবি বলল, কি খাচ্ছ তোমরা, মিষ্টি? ঋতুর চোখ খুলে লিজা ভাবিকে দেখে তাড়াতাড়ি আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আমিও ছেড়ে দিলাম। ঋতু আমার থেকে দূরে গিয়ে বসলো। ভাবি আপনি? হ্যাঁ আমি। তোমাদের মিষ্টি খাওয়া শেষ হলে চলো, তোমাদের খাবার দিব। আচ্ছা আমরা আসছি। আমি খাট থেকে নেমে গেলাম। ঋতু আমার সাথে সাথে খাট থেকে নেমে গেল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলে ঋতু, মামি আর ভাবি 3 জন মিলে ডেকিতে চাল কুটতো পিঠা বানাতে। রাতে সেই চালের গুঁড়া দিয়ে গরম গরম কয়েক রকমের পিঠা বানালো। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। রাতে পিঠা খেয়ে বসে আছি, ঋতু আমার হাত ধরে রয়েছে যেন ভাবি আর আরাফার কাছে যেতে না পারি। তারা গল্প করার জন্য ডাকছে একটু পর পর। এত তো চোখ গরম করে আমায় ভয় দেখাচ্ছে। কি হলো কি? হাত ছাড়ো আমার। ভাবি কি মনে করবে কখন থেকে ডাকছে? আমি তোমায় তাদের কাছে যেতে দেব না। গেলে এমন কি হবে? তুমি বউ রেখে গার্লফ্রেন্ডের কাছে যাবে? সাহস তো কম না তোমার। আরে পাগলি, আরাফ আমার গার্লফ্রেন্ড না, আমার বোন হয়। আমি সব বুঝতে পারছি। তুমি গতকাল এই গার্লফ্রেন্ডের কথাই বলেছিলে আমায়। এখন বুঝতে পারছি বউয়ের সাথে একটু মজা করাও মানে বিপদে পড়া। আরে পাগলি, ও আমার গার্লফ্রেন্ড হবে কেন? আমি কখনো রিলেশন করিনি। হ্যাঁ হ্যাঁ, ধরা খেলে সবাই এমনি বলে। কিভাবে যে তোমায় এখন বিশ্বাস করায়? আচ্ছা তাহলে একটা প্রমাণ দাও। একটা কেন, 1000টা দিব। বলো কি প্রমাণ চাও? ভয় পাবে না তো এত কঠিন প্রমাণ দিতে? একদম না, তুমি শুধু বলো কি করতে হবে। একটা ইট নাও হাতে। তারপর নিজের মাথায় একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলো। ও মা গো, এটা কখনো সম্ভব? আমি জানতাম তুমি পারবে না। সবাই বউয়ের জন্য কত কিছু করতে রাজি, আর তুমি এইটুকু পারবে না। ইস, তোমায় যে কিভাবে যে তোমায় এখন বোঝায়। এর মধ্যে আরাফা এসে দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমায় ডাক দিল।
এই যে আমার জানো, কি করছো গো? ঋতু তোর রেখে আবার হাতে চিমটি দিতে ধরলো। আরাফা বোন আমার, এখান থেকে যা প্লিজ। এই পাগলি আর রাগাস না। কি বললে তুমি? আমি পাগলি? গার্লফ্রেন্ডের কাছে বউকে পাগলি বলিস? লজ্জা লাগে না তোর? বলে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে সরাসরি আমার বুকের উপর উঠে বসে চুল টেনে ধরলো। আমার তো মনে হচ্ছে চুলগুলো ছিঁড়েই যাচ্ছে। আরাফা ঋতুর কাণ্ড থেকে ভয় দিল একদর রুমের সামনে থেকে। এই ছাড়ো, চুল ছিঁড়ে গেল। ছিড়ুক। এবার কিন্তু সুশ্রী দিব বলে দিলাম। তাহলে চুল একটাও থাকবে না মাথায়, বলে দিলাম। শয়তান। মাপ চাই, আর জীবনে চিকনা চাকর মেয়ে বিয়ে করব না। পরের বার মোটা মেয়ে বিয়ে করব, যেন বুকের উপর উঠতে উঠতে অনেক সময় লাগে। তাহলে তোর বুঝি আরো বিয়ে করার শখ আছে, তাই না? বলে আরো জোরে চুল টেনে ধরলো। আমি কিন্তু এখন কান্না করব। ছাড়তে পারি একটাই শর্তে। কি শর্ত? তাড়াতাড়ি বলো। আমায় হানিমুনে নিয়ে যেতে হবে। আচ্ছা নিব, এখন ছাড়ো। আগামী কালই নিতে হবে। আচ্ছা নিব, তোমাদের বাড়ি হানিমুনে নিয়ে যাব কাল। পাগল নাকি? এইটুকু দূরে কেউ হানিমুনে যায় নাকি? তাহলে কোথায় যাব? কক্সবাজার নিয়ে যাবে। হাই আল্লাহ, একদিনের মধ্যে আবার কক্সবাজার যাওয়া যায় নাকি? প্রস্তুতি লাগে না? আমি জানি না, আমি দূরে হানিমুনে যাব তো যাবই। আচ্ছা নিয়ে যাব, কিন্তু আমরা তাহলে শর্ত আছে। কি শর্ত বলো? প্রথমে কক্সবাজার নিয়ে যাবে। হাই আল্লাহ, একদিনের মধ্যে আবার কক্সবাজার যাওয়া যায় নাকি? প্রস্তুতি লাগে না? আমি জানি না, আমি দূরে হানিমুনে যাব তো যাবই। আচ্ছা নিয়ে যাব, কিন্তু আমারও তাহলে শর্ত আছে। কি শর্ত বলো? প্রথমে আমার চুলগুলো ছাড়তে হবে। ছেড়ে দিলাম। বলে আমার চুলগুলো ছেড়ে দিল। এবার তোমার হাত দুটো আমার হাতের মধ্যে দিতে হবে। এই দিলাম আমার হাত। বলে হাত দুটো আমার হাতের মধ্যে রাখলো। আমি ঋতুর হাত ধরে দিলাম আমার দিকে টান। ঋতু এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। ঋতুর মুখটা আমার মুখের খুব কাছে চলে এসেছে। এবার তোমায় বলতে হবে হঠাৎ করে হানিমুনে যাওয়ার ইচ্ছে হলো কেন? আমি তো সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি বিয়ে হলে হানিমুনে যেতে হয়। তাই বলে আজ হঠাৎ করে মনে পড়লো যে? দূর, এত প্রশ্ন করো না তো। নিয়ে যাবে কিনা তাই বলো। আচ্ছা চেষ্টা করব। আগে বলো, হানিমুনে গিয়ে কি কি করতে হয় জানো? এই পিচ্ছি কয়েকবার ডাক দেওয়ার পর ঋতু ঘুম ভাঙলো। বলো। তাড়াতাড়ি গোসল করে নাও, খাওয়া দাওয়া করে ঘুরতে বের হবো সবাই। বাবু, আমি শরীরে একদম শক্তি পাচ্ছি না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কিভাবে গোসল করবো বলো? ও তাই? আচ্ছা চলো, আমি গোসল করে দিচ্ছি তোমায়। তুমি সব সময় মজা করো কেন শুনি? আমি সত্যিই ক্লান্ত। আমি আবার মজা করলাম কখন? আমি সিরিয়াস ভাবে বলছি তো। চলো তোমায় আমি গোসল করিয়ে দিই। চুপ একদম। চুপ কেন? এত লজ্জা কোথায় পাও তুমি? এই বলে আমি তার ঋতুকে কোলে নিলাম। ঋতু ভয়ে আমার গলা জড়িয়ে ধরে ছাড়ো বলতে লাগলো। আমি কোলে নিয়ে সরাসরি গোসলখানা বাথরুমে নিয়ে গেলাম। ঋতু লজ্জায় মুখে গোলাপি রং করে ফেলছে। আমার বুঝি লজ্জা করে না? আমার সোনা বাবু, যাও তো, আমার ব্যাগের ভেতর থেকে একটা ফেস ওয়াশ আছে, ওটা নিয়ে আসো। আমি ঋতুর কথা মতো বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে ঋতু বাথরুমের দরজা আটকে দিল। এটা কি হলো ঋতু? আমাকে ধোকা দিলে তুমি? কত শখ তোমার! হ্যাঁ, বউয়ের সাথে গোসল করবে? তোমার শখ আর পূরণ হলো না গো। অনেক কষ্টে বড় হয়েছি বুঝলে। এভাবে বাবু শোনা বলে আর ছোট করে দিও না। আচ্ছা, আমার বুড়ো দাদু শুধু মুখে না, সরাসরি যে। কিছু জিনিস চাই বললে পাওয়া যায় না, বুঝলে? তাহলে দাবি করে জোর করে নিতে হয়। এই কথাটা যদি আগে বলতে গো পিচ্ছি, তাহলে বিড়াল আরো অনেক আগেই মারা যেত গো। ওরে আমার ইস, তাহলে এখন খাও কিস। বলে পাপ্পি দিয়ে ধরলাম। তারপর ঋতু আর আমার মধ্যে পাপ্পি দুষ্টুমি খুনসুটি সাথে বিড়াল মারা হলো। সবশেষে ঋতু আমার বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম যখন ভাঙলো দেখি ঋতু বুকে নেই। কিছুক্ষণ পর ঋতু বাথরুম থেকে গোসল করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বের হলো। আমি একটা মুচকি হাসি দিলাম, কিন্তু ঋতু আরো রেগে চোখ লাল করে ফেললো। হয়তো আমার জন্য এই শীতের দিনে ভোর সকালে গোসল করতে হলো, তাই রাগ করছে। আমি যত হাসি দেই সে তত রাগে ফুলে ওঠে। ওর রাগ দেখে আমার একটু ভয় হচ্ছে। এমন রাগি মুখ কখনো দেখি নাই আগের ঋতুর। কি হয়েছে সোনা, রাগ কেন?
ঋতু আমার চোখের দিকে তাকে চোখ গরম করে ফেলছে। তোমার কি ঠান্ডা লাগছে নাকি খুব? ঋতু দুপা এগিয়ে এসে খাটের সাথে মিশে দাঁড়ালো। বাবুনি, বলো তোমার রাগ উঠছে কেন? ঋতু এক লাফে খাটের উপর উঠে আমার বুকের উপর বসে আমার মুখে 2 হাত দিয়ে চেপে ধরলো। এত জোরে ধরছে যে আমার দম নিতে কষ্ট হচ্ছে। আমি অনেক চেষ্টা করছি ওকে সরে দিতে, কিন্তু শক্তিতে আর পারছি না ঋতুর সাথে। আমি দম নিতে পারছি না, প্লিজ আমায় ছাড়ো। ঋতু আমার মুখে আরো জোর চেপে ধরলো। কি হয়েছে বলো প্লিজ। বল, তুই আর করবি? ঋতুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত রাগীভাবে ঋতু এগুলো কেন বা কি বলছে? কি করার কথা বলছো? তুই আগে বল, তুই আর কখনো করবি? আগে বলো তো কি করতে মানা করছো? এরপরেও আর করবি কিনা বল। কি সেটা বলো তো। সাথে সাথে ঋতু আমার নাক বরাবর জোরে একটা ঘষি মেরে নাক ফাটে দিয়ে সে চিৎকার করে বলল, এই শয়তান, আমার নাম ঋতু ব্যবহার করে আর কত বানিয়ে মিথ্যা গল্প লিখবি? হ্যাঁ হারামজাদা, আমি তোর কবেকার বউ লাগি? এখন আমি কি উত্তর দেবো আপনারাই বলুন।